নমস্কার, আমি প্রিয়াঙ্গী। এক সপ্তাহের একটা ছুটির পর ফিরে এসেছি আবার একটা নতুন সিরিজ নিয়ে। আমাদের ভিডিওটি ইউটিউবে হাইপ করতে ভুলবেন না। আমরা এখন স্পটিফাইতেও রয়েছি, ডেসক্রিপশনে লিংক রয়েছে, অবশ্যই ফলো করে দেবেন। আজ আপনাদের জন্য এনেছি নতুন সিরিজের একটা গল্প। 500 বছর ধরে এক জীবন্ত মমি রক্ষা করেছে গুপ্তধন, এবং সেই গুপ্তধনের সংকেত লুকিয়ে রাখা আছে একটি বুকমার্কে। আমাদের আজকের গল্পের গোয়েন্দা তথা প্রফেসর পলাশ হালদার কি পারবে সেই গুপ্তধন উদ্ধার করতে? শুনতে থাকুন আজকের গল্প আকাশদীপ গড়গড়ির কলমে বুকমার্ক রহস্য। বন্ধ করুন চোখ, রোমাঞ্চ শুরু হোক। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, সেই নিয়ে স্কুল জীবনে একটা রচনা পড়েছিলাম। কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে হাড়ে হাড়ে বুঝতে পারলাম যে যত দিন যাচ্ছে অভিশাপের দিকেই বিজ্ঞানের পাল্লা যেন আরো ভারী হচ্ছে। কথাটা বলার অবশ্য একটা কারণ হলো যে জলবায়ুর পরিবর্তন। মানুষ যে হারে দিনের পর দিন গাছ কেটে চারিদিকে বসতি করে চলেছে, তাতে এই অস্বাভাবিক জলবায়ুর পরিবর্তন না হওয়ার অবশ্য কোনো কারণ নেই। গত বছর হাড় কাঁপানো ঠান্ডা পড়েছিল। অন্যান্যবার মার্চ মাস পড়তে না পড়তেই বেশ গরম পড়ে যায়, কিন্তু এবছর মার্চ মাস পর্যন্ত বেশ ঠান্ডা ছিল। রীতিমতো গায়ে কম্বল চাপাতে হয়েছে, বাপরে বাপ। তারপর এপ্রিল মাস পড়তে না পড়তেই এমন গরম পড়ল যে সকলের প্রাণ যেন এক ফোঁটা বৃষ্টির জন্য আকুল হয়ে উঠল। বাতাসে যেন গরম লাভার স্রোত বইছে, শরীর ঝলসে যাচ্ছে একেবারে। তাপমাত্রা প্রায় 47 ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়েছে। জামা কাপড় গায়ে দিলে মুহূর্তে ঘামে ভিজে যাচ্ছে। সে এক বড্ড অস্বস্তিকর অবস্থা। বাইরে বেশিক্ষণ থাকলে সানস্ট্রোক হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই অসহ্য গরমে তাই স্কুল কলেজ টানা 2 মাসের ছুটি ঘোষণা করেছে সরকার। সেদিন ঘরে বসে একটা গল্পের বই পড়ছি, এমন সময় দেখি পুলকের ফোন। পুলক এই নতুন কলেজে আমার একমাত্র বন্ধু। প্রথম দিনই ছেলেটার সাথে হ্যারি পটার নিয়ে আলোচনা করতে করতে আমাদের মধ্যে বেশ একটা গাঢ় বন্ধুত্ব তৈরি হয়ে গেল। পুলকদের খানদানি এয়ারক্রাফট তৈরির বিজনেস আছে। ওই দমদমের কাছে ওদের অনেক পুরনো কারখানাও রয়েছে শুনেছি। ওরা বেশ বড় লোক। পুলকের বাবা আর জেঠু মিলে ওই বিজনেসটা সামলায়। ওর এক ছোট কাকা আছেন বলে শুনেছি, কিন্তু তিনি নাকি বেঙ্গালুরুতে থাকেন। পারিবারিক ব্যবসায় মন নেই, সেখানেই তিনি কী সব যেন রিসার্চ নিয়ে ব্যস্ত থাকেন। বিয়ে করেননি। পুলকের বাড়ি গিয়ে তাই এর আগে কোনোদিনও ভদ্রলোকের সাথে আলাপ করার সুযোগ হয়নি। যাই হোক, বড় ঘরের ছেলে হলেও পুলকের স্বভাবে যে লোক দেখানোর বড়াই নেই, সেই ব্যাপারটাই আমাকে সব থেকে বেশি আকর্ষণ করে। পুলকের ফোন মানেই যে কোনো না কোনো একটা চমকপ্রদ খবর থাকবেই, সেটা ধারণা করা আমার কাছে এতদিনে অভ্যেস হয়ে গিয়েছে। ফোনটা কানে লাগিয়ে জিজ্ঞাসা করলাম, বল পুলু, কি খবর? খবর তো তোর রে। শুনলাম রিঙ্কি নাকি তোর কাছে নোটস নিতে চেয়েছে। কলেজের সৌন্দর্যের অহংকারে যে মেয়ের মাটিতে পা পড়ে না, কোনো ছেলের সাথে কথা বলে না, সে হঠাৎ তোর কাছ থেকে নিজে নোটস নিতে চাইছে। ব্যাপারটা কেমন হাইলি সাসপিশিয়াস না? আরে দূর, তুই না, সেসব কিছুই না। রিঙ্কিরা তো আমাদের পাশের পাড়ায় থাকে। ওর বাবা আমার বাবার ক্লাসমেট ছিল, আর সেই সূত্রেই অল্প বিস্তর চেনা জানা আছে ভাই। তুই যা ভাবছিস মোটেও তা নয়। যাকে তা সে যাই হোক না কেন। আচ্ছা শোন, তুই কি আজ সন্ধ্যেতে ফ্রি থাকবি? তাহলে একটু কষ্ট করে তোর এই বন্ধুর বাড়িতে একটু পায়ের ধুলো দিতে বলতাম। বলিস না ভাই, এই বিচ্ছিরি গরমে আবার বেরোতে হবে। আসলে তোর বাড়ি যেতে হলে আবার এতটা রাস্তা, এই প্যাচ প্যাচে গরমে বাসে করে যেতে হবে। আরে বাবা, সেই জন্যই তো সন্ধেবেলায় ডাকছি। এই বেশি ভ্যানটারা না করে জলদি চলে আয় তো। বিশেষ দরকার আছে বলেই তো ডাকছি, নাকি? সারপ্রাইজ আছে। হ্যাঁ, কিসের সারপ্রাইজ? সেটা এলেই দেখতে পাবি। রাখছি, তাড়াতাড়ি আসিস। আর শোন, কাকিমাকে বলে দিস রাতে এখানে থাকবি। পুলক এত জোরাজুরি করতে শুরু করলো যে আর বেশি না করতে পারলাম না। এমনিতে পুলকের বাড়িতে এর আগে আমি 2 গিয়ে রাত্রি যাপন করেছি, তাই আজও রাতে ওর বাড়িতে থাকবো শুনে মা বিশেষ বারণ করলো না।
তবে সেখানে পুলক আমার জন্য যে কী সারপ্রাইজ রেডি করেছে সেটা জানার জন্য মনটা কেমন চ্যাং মাছের মতো তিরিং বিরিং করছিল। বিকেলে বাস ধরে যখন পুলকদের বাড়ির কাছের বাস স্ট্যান্ডে পৌঁছালাম তখন ধীরে ধীরে চারিদিকে সন্ধে নামতে শুরু করেছে, তবুও গরম একটুও কমেনি। হাঁসফাঁস করতে করতে পুলকদের বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই ঘেমে স্নান করে গেলাম। মা টাকা দিয়েছিল। যাওয়ার পথে মিষ্টির দোকান থেকে রসগোল্লা আর কোল্ড ড্রিঙ্কের বোতল কিনে দরজায় পৌঁছে বেল বাজালাম। পুলকই দরজা খুলে দিল, হেসে বলল, বাবা, সারপ্রাইজের টানে যে একেবারে পাংচুয়াল হয়ে গেছিস দেখছি। হ্যাঁ, হায় হায় হায়, ভিতরে আয়, ভিতরে আয়। কাকিমা মানে পুলকের মা আমাকে খুব খাতির করে বসতে বললেন। প্রীতম কাকু মানে পুলকের বাবা এখনও কারখানা থেকে ফেরেননি। নিচের ড্রয়িং রুমে বসে কিছুক্ষণ কথাবার্তা বলার পর পুলক আমাকে নিয়ে সোজা চলে এলো ওর রুমে। দেখলাম ঘর সংলগ্ন বারান্দাটা জুড়ে ছোট ছোট টবে অনেকগুলো ইনডোর প্ল্যান্ট লাগিয়েছে পুলক। এসি ঘরটায় ঢুকতে যেন ধরে প্রাণ ফিরল। কিন্তু ঘরে ঢুকতে গিয়েই হঠাৎ থমকে গেলাম আমি। আরে, ঘরের মধ্যে ওটা কে একজন খাটে শুয়ে আছে না? হাতে ধরা বইটা মুখের ওপর আড়াল করা রয়েছে বলে মুখটা ভালো করে দেখতেও পাচ্ছি না। পুলক হেসে বলল, আয় শিবু, আয়, আলাপ করিয়ে দিই। আমার ছোট কাকা পলাশ হালদার, আর ছোটকা এ হলো আমার সেই বন্ধু শিবু, মানে শিবপ্রসাদ চ্যাটার্জি, যার কথা তোমাকে সেদিন বলছিলাম। ইতিহাসে খুব ভালো মাথা, আমাদের ক্লাসে স্যার ম্যাডামদের সব থেকে প্রিয় ছাত্র। পুলকের ছোট কাকা মানে পলাশ কাকা আমার সাথে হাত মিলিয়ে বললেন, আরে বসো বসো শিবু, তোমার কথা পুলুর মুখে অনেক শুনেছি। কলেজে তুমি তোর বেস্ট ফ্রেন্ড, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তো। শুনেছি এইচএসে নাকি ইতিহাসে খুব ভালো মার্কস পেয়েছিলে। ওই আর কি, পুলুটা না একটু বাড়িয়ে বলছে। তবে হ্যাঁ, ইতিহাস নিয়ে আমার ছোট থেকেই বেশ একটা ইন্টারেস্ট আছে, স্পেশালি ভারতের ইতিহাস। বাহ, ব্রাভো! এরকম কনফিডেন্ট কম্প্যানিয়নই তো আমার প্রয়োজন। নয়তো সত্যি বলতে কি, আজকালকার ছেলেমেয়েদের মধ্যে ধৈর্য জিনিসটা একরকম কমেই গেছে। ইতিহাস নিয়ে সেই লেভেলের আগ্রহটা খুব একটা আজকাল আর কারোর মধ্যে দেখা যায় না। পলাশ কাকুর বয়স এই মেরে কেটে 30 থেকে 35-এর মধ্যেই হবে। ফর্সা আর লম্বা ছিপছিপে চেহারা, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, নাকের নিচে আবার একটা বেশ বড় সাইজের একটা জুরুল রয়েছে, চোখে একটা কালো ফ্রেমের চশমা। আমি খাটের একপাশে বসে হেসে বললাম, আপনার কথা তো পুলুর মুখে অনেক শুনেছি। শিবু, তোমার বন্ধুর কাকা মানে আমি তোমারও তো কাকা। আমাকে আপনি বলে ডেকো না, বড্ড ফর্মাল লাগে। আপত্তি না থাকলে ছোটকা বলেই ডাকতে পারো। তা আমার নামে পুলু কি বলেছে? হ্যাঁ, সুনাম না দুর্নাম? ছোটবেলায় তো ওকে কম জ্বালাইনি। ফ্যামিলির মধ্যে একমাত্র পুলুর সাথেই আমার বয়সের ডিফারেন্সটা একটু কম ছিল। ওর আর আমার বয়স কাছাকাছি বলেই ওর সাথে আমার বন্ধুত্ব সব থেকে বেশি, তাই ওর পিছনে লাগিও সব থেকে বেশি। যদিও এখন আর সেভাবে এখানে আসা হয় না। না না ছোটকা, পুলু তো আপনি ইয়ে মানে তোমার সম্পর্কে অনেক সুখ্যাতি করে গো। ইতিহাসের উপর কি নিয়ে যেন রিসার্চ করছো বলছিল। তাছাড়া তোমার নাকি ওই ট্রেজার হান্টেরও নেশা রয়েছে। পলাশ কাকা মানে ছোটকা প্রাণ খোলা হাসি হাসতে হাসতে বলল, ও বাবা, সেসব বলে দিয়েছে নাকি? হ্যাঁ, তা অবশ্য খুব একটা ভুল কিছু বলেনি। যদিও আমি বেঙ্গালুরুতে একটা কলেজে হিস্ট্রির গেস্ট লেকচারার, তবে ইতিহাসের অচেনা অজানা দিকগুলো নিয়ে রিসার্চ করে এক্সপ্লোর করাটাই আমার মেন নেশা। এইসব করতে গিয়েই কয়েকবার ট্রেজার হান্টের সাথে জড়িয়ে পড়তে হয়েছে। যাকে সেসব গল্প বরং রাতে শোনাবো। তুমি তো আজ রাতটা থাকছো তো নাকি? আচ্ছা পুলু, তুই কি একটা যেন সারপ্রাইজ নিয়ে কথা বলছিলি, বলবি কি সেটা? পুলক মিটিমিটি হেসে বলল, একটা প্রস্তাব আছে, যদি তুই রাজি থাকিস তাহলে আমাদের কোম্পানি দিতে আশা করি তোর সমস্যা হবে না। কোম্পানি দিতে মানে? কিসের কোম্পানি? সেটা ছোটকাই খুলে বলুক নাকি? ও ছোটকা, তুমিই বলো। শিবুটা দেখছি বড্ড অস্থির হয়ে উঠেছে। আসলে এই কাজের চাপে বেঙ্গালুরু ছেড়ে বেরোনোর খুব একটা সময় পাই না, বুঝলে। কিন্তু এইবার এখানে এসেছি একটা বিশেষ প্রয়োজনে। বলা ভালো, আমার রিসার্চের ব্যাপারেই একটা অতি গুরুত্বপূর্ণ কারণে এখানে আসা। কিসের রিসার্চ করছো? মানে ইতিহাসের কোন দিকটা? ইজিপ্টের ইতিহাস।
মামিফিকেশন নিয়ে আমি সম্প্রতি একটা রিসার্চ শুরু করেছি। আচ্ছা শিবু, তোমার তো এসব ব্যাপারে বেশ ইন্টারেস্ট আছে। তুমি এমবামিং কি জানো? জানি। ওই তো ডেড বডিতে ফরমালিন দিয়ে রাখার পদ্ধতি, যাতে মৃতদেহ পচে না যায়, তাই তো? এক্সিলেন্ট শিবু। এই এমবামিং পদ্ধতিতেই মিশরীয়রা ডেড বডিগুলোকে হাজার হাজার বছর ধরে অবিকৃত রেখে দিত। যদিও প্রসেসটা এমবামিং এর মতো হলেও প্রাচীন মিশরে ব্যাপারটা এরকম সহজ ছিল না। আচ্ছা শিবু, ইজিপ্টে প্রথম কার মামি তৈরি হয়েছিল বলতে পারবে? হ্যাঁ, পড়েছিলাম, ঠিক মনে আসছে না। ওই ওসাইরাসের কি? একদম ঠিক, ভেরি গুড। তার ভাই সেট দেবতা ওসাইরাসকে খুন করার পর দেহ টুকরো টুকরো করে মিশরের চারদিকে ছড়িয়ে দিয়েছিলেন। ওসাইরাসের স্ত্রী আইসিস পরে একে একে তার সমস্ত দেহখণ্ড জোগাড় করলেন চিলের রূপ ধরে। তারপর মৃতদেহের টুকরোগুলো একটা একটা করে পরপর জোড়া লাগালেন। সবশেষে কাজ শেষ হলে আনুবিসের ওপর ভার পড়ল ওসাইরাসের মমি বানানোর। আনুবিস মানে ইজিপশিয়ান গড অফ দ্য ডেথ, ফেলুদার গল্পের সে শিয়াল দেবতা, তাই তো? একদমই তাই, উনি মামিফিকেশনের দেবতা। আচ্ছা বলো তো, ইজিপশিয়ানরা বিশ্বাস করে একটা মানুষের 3 ধরনের আত্মা থাকে, সেগুলো কি কি? আমার এটা জানা ছিল না, কিন্তু দেখলাম এবার পুলকই উত্তর দিল। এটা আমি জানি, আখ বা আরকা, তাই তো? ঠিক পুলু, ঠিক, এক্সেলেন্ট। এই কাই হলো মামিফিকেশনের আসল জীবনী শক্তি। কাকে বাঁচিয়ে রাখার জন্যই মৃতদেহের মামিফিকেশন প্রয়োজন। সেই সময় মামির সাথে কবরের ভেতর দেওয়া হতো জল, খাবার, সাজার জিনিস, এই সমস্ত কিছু। আর্দ্রতা কম বলে বালির নিচে মৃতদেহ শুকিয়ে যেত, কিন্তু পচত না বা ব্যাকটেরিয়ার আক্রমণও হতো না। মামিফিকেশনের ব্যাপারটা সহজে জানতে হলে তোমরা ওই অনির্বাণ ঘোষের লেখা হাইরোগ্লিফিকের দেশে বইটাও পড়ে দেখতে পারো। এছাড়াও একজন গ্রিক ইতিহাসবিদ ছিলেন, হেরোডোটাস। ওনার লেখা পড়ে প্রাচীন মিশরে মমি কিভাবে বানানো হতো তার একটা আইডিয়া আমি পেয়েছি। কথার মাঝেই পুলকদের বাড়ি রান্নার মাসি এসে গরম গরম হাক্কা নুডলস বানিয়ে ঘরে রেখে গেল। সেই নুডলস ফর্ক দিয়ে জড়িয়ে মুখে ভরে সুরুত করে টেনে আমি জিজ্ঞাসা করলাম, কিরকম? দেখো শিবু, হেরোডোটাস যখন ইজিপ্ট ঘুরছিলেন তখন উনি আবিষ্কার করেন যে মমি তৈরির ওয়ার্কশপগুলো থাকতো মূলত মরুভূমির কাছে, মানে শহর থেকে বেশ খানিকটা দূরে। মমি বানানো হতো ইব নামের একটা ঘরে। প্রথম বেশ কিছুদিন মৃতদেহটাকে জল দিয়ে ভালো করে ধোয়া হতো। তারপর পরের ঘর মানে ওয়াবেতে মৃতদেহ নিয়ে যাওয়া হতো। এখানেই শুরু হতো মূল মমি বানানোর কাজ। পরপর কতগুলো স্টেপ ফলো করে এই কাজ করা হতো। শিবু জানো? বলো তুই। আমরা দুজনেই মাথা নাড়তে ছোটকা কিছুটা নুডলস মুখে ভরে চোখ বুজে চিবোতে চিবোতে বলল, স্টেপগুলো কতকটা এরকম। প্রথম কাজ হলো তামার তৈরি একটা সরু আঁকশি দিয়ে মৃতদেহ নাকের মধ্যে ঢুকিয়ে সোজা মস্তিষ্কে খোঁচা মারা। এভাবেই খুঁচিয়ে খুঁচিয়ে পুরো মগজটা বার করে নেওয়ার পর যেটুকু ঘিলু অবশিষ্ট থাকতো সেটা জল স্প্রে করে বার করে দেওয়া হতো। তারপর তীক্ষ্ণ ইথিওপিয়ান ব্লেড দিয়ে মৃতদেহ চিরে একে একে বার করে আনা হতো দেহের সব ইন্টারনাল অর্গানস, মানে ধরো লিভার, কিডনি, ফুসফুস, স্প্লেন, নাড়িভুড়ি মানে ইন্টেস্টাইনস, এইসব। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে হৃৎপিণ্ডটা কিন্তু তারা ছুঁত না, কারণ মিশরীয়রা হৃৎপিণ্ডকে পবিত্র বলে মনে করে। তারপর ওই বের করা অর্গানগুলো অ্যালবাস্টার পাথরের জারে ভরে শুকনো হতো। পরে মমির সঙ্গে সেসব কফিন বন্দি করা হতো। তারপর ন্যাট্রানের গুঁড়ো ফাঁপা পেটের মধ্যে ঢুকিয়ে শরীর থেকে বার করে আনা হতো শেষ জলের বিন্দুটিও, নইলে তো মৃতদেহ পচে যেতে পারে। দিন 50 মতো সেই মৃতদেহ ডুবিয়ে রাখা হতো ন্যাট্রান ভর্তি চৌবাচ্চাতে। তারপর দেহটা তুলে চামড়ায় ভালো করে লাগানো হতো তরল রেজিন আর সিডার অয়েল, যাতে মৃতদেহ থেকে সুগন্ধ বেরোয়, আবার পোকাতেও অ্যাটাক না করে। তারপর ফাঁপা পেটে ভরা হতো বালি, কাঠের গুঁড়ো
আর খড়ের মিশ্রণ। মোম দিয়ে দেহের সমস্ত উন্মুক্ত ফুটো বুজিয়ে ফেলা হতো। আসল চোখ উপড়ে নিয়ে সেখানে বসানো হতো সাদা পাথরের ওপর নকল আঁকা চোখ। মূলত আনুবিসের মুখোশ পরা পুরোহিতরা এইসব কাজ করত, যাদের বলা হতো হ্যারি সেশেতা। সেই পুরোহিত এরপর বেশ কিছুদিন ধরে মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড়ে মৃতদেহ মুড়ে ফেলার কাজটা করত। হ্যারি হেব নামের আরেক পুরোহিত পাশে দাঁড়িয়ে জাদু মন্ত্র আওড়াত। কাপড়ের ফাঁকে ফাঁকে গুজে দেওয়া হতো মন্ত্রপুত প্যাপিরাসের পাতা। ব্যাস, মমি বানানো রেডি। তারপর সেই মমি তুলে দেওয়া হতো মৃতের বাড়ির লোকেদের হাতে। তারা তারপর সেই মমি কাঠের কফিনে বন্দি করে সেটা শুদ্ধ রেখে দিত আরেকটা পাথরের কফিনের মধ্যে। আচ্ছা, এটাকে কি বলে, কে বলতে পারবি? আচ্ছা, সার্কোফেগাস কি? রাইট, দেয়ার ইউ গো, সার্কোফেগাস। ছোটকা এত সহজে মমি বানানোর পুরো পদ্ধতিটা বর্ণনা করলো যে একবার শুনেই পুরোটা মাথায় গেঁথে গেল আমার। আমি এবার জিজ্ঞাসা করলাম, কিন্তু ছোটকা, এর সাথে আমার কোম্পানি দেওয়ার ব্যাপারটা তো ঠিক পরিষ্কার হলো না। এবার সেটাই বলবো। মমি নিয়ে দেশে বিদেশের একটা খবর রিসার্চ করতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার আমার কানে এসেছে। সেটারই সত্যতা যাচাই করার জন্যই কলকাতায় ছুটে আসা। হিমালয় পর্বতের পাদদেশে একটা ছোট্ট গ্রাম আছে, তার নাম ঘুয়েন। সেই গ্রামে সেলফ মামিফিকেশনের অদ্ভুত পদ্ধতির কথা আমি শুনেছি। এই গ্রামেই নাকি সংরক্ষিত আছে প্রায় 500 বছর আগেকার এক মমি। বলো কি ছোটকা, কার মমি? 1500 শতকের বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু সাংহা তেনজিনের মমি। সেটা দেখার লোভ সামলাতে পারিনি। ব্যাপারটা নিয়ে আরেকটু ডিটেলে পড়াশুনো করার জন্যই আমি ওই গ্রামে গিয়ে কটা দিন কাটাতে চাই। আমার ইচ্ছে পুলু আর তুমি আমাকে কোম্পানি দাও। আমি প্রচণ্ড অবাক হয়ে ছোটকার মুখের দিকে তাকিয়ে বললাম, আমি তো বিশেষ কিছু জানি না এই ব্যাপারে। আরে ছোটকা যখন আমাকে ঘুয়েন যাওয়ার প্রস্তাবটা দিল, তখনই আমার তো কথাটা মাথায় এলো। এই চল না শিবু, প্লিজ, এই ঘুরে আসি। এই বিচ্ছিরি গরমের হাত থেকে রক্ষা পেতে এখন একমাত্র পাহাড়ি ভরসা। গরমের ছুটির সদ্গতি করার মোক্ষম উপায়। কয়েকদিনের তো ব্যাপার। কবে যাবে ভাবছো? তোরা যদি রেডি থাকিস তাহলেই বেরিয়ে পড়া যাবে। এই ধর সামনের উইকে। ততদিনে টিকিট কাটার ব্যবস্থা আমি করে নেব। আমার চেনা এক বন্ধু আছে এয়ারলাইন্সে, বললে তৎকালীন 3টে টিকিটের ব্যবস্থা ও করেই দেবে। এ এক উত্তম প্রস্তাবটা অবশ্য আমারও বেশ মনে ধরেছিল। এই ভ্যাবসা গরমে কলকাতায় বসে সেদ্ধ হওয়ার থেকে পাহাড়ের ঠান্ডার শরণাপন্ন হওয়া অনেক আরামপ্রদ। তাছাড়া ওই 500 বছরের পুরনো সাংহা তেনজিনের মমিটা দেখার জন্য মনটা বেশ আনচান করছে, বুঝতে পারলাম আমি। কিন্তু তাও মুখে বললাম, কিন্তু এভাবে হুট করে তো কিছু কথা দিতে পারবো না ছোটকা। বাড়িতে তো কিছুই জানাইনি। বাবা পারমিশন দেবে কিনা তাও তো জানি না। এই শোন, সেসব নিয়ে তোকে কিচ্ছু ভাবতে হবে না। কাকু কাকিমাকে বুঝিয়ে রাজি করানোর দায়িত্ব আমার। হয়েছে? আর দরকার হলে ছোটকাই কথা বলে নেবে। শুধু তুই রাজি আছিস কিনা সেটা বল। এরপর তো আর না বলার কোনো কারণই থাকে না। হেসে বললাম, আমি তো রাজি। বাকি দেখ, বাড়িতে কথা বলে যদি তুই ম্যানেজ করতে পারিস। এরপর অবশ্য এই পারমিশনের ব্যাপারটা নিয়ে আর বিশেষ কিছু বেগ পেতে হয়নি। পুলকের ছোটকা মানে পলাশ কাকা আমার বাবাকে ফোন করে পারমিশন আদায় করে নিল। আমার বাবা চিরকালই খোলা মনের মানুষ। কাজের প্রয়োজনে বাবাও সারা জীবন দেশ বিদেশের অনেক জায়গায় ঘুরেছে। বাবার ইচ্ছে আমিও তার মতোই যেন নানা জায়গায় ঘুরে অভিজ্ঞতা অর্জন করি। কেবল আমার মা প্রথম দিকে একটু আপত্তি করেছিল ঠিকই, কিন্তু পুলকের ছোটকার সঙ্গে যাচ্ছে শুনে শেষ পর্যন্ত মাও রাজি হয়ে গেল। মনে মনে আমার ভীষণ আনন্দ হচ্ছিল। এই প্রথম পুলকের সাথে দূরে ঘুরতে যাচ্ছি, তাও আবার এক অচেনা পাহাড়ি গ্রামে। খুব কম সময়ের মধ্যেই ব্যাগপত্র গুছিয়ে রেডি করে ফেললাম। ছোটকা তার বন্ধুকে বলে খুব অল্প সময়ের মধ্যেই 3টে প্লেনের টিকিটের ব্যবস্থাও করে ফেলল। সেদিন রাতে পুলকের খাটে শুয়ে ছোটকার মুখে গুপ্তধন উদ্ধারের অ্যাডভেঞ্চার কাহিনী শুনতে শুনতে যে কখন ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। দেখতে দেখতে আমাদের রওনা হওয়ার দিনও এসে পড়ল। আগের দিন রাতে ব্যাগপত্র গুছিয়ে আমি সোজা হাজির হয়ে গেলাম পুলকের বাড়িতে। পরদিন সকালের ফ্লাইট।
গোটা রাত উত্তেজনায় আর ভালো করে ঘুমোতে পারলাম না। পুলক একটা নতুন ডিএসএলআর ক্যামেরা কিনেছে, সেটা দিয়ে দুর্দান্ত ছবি ওঠে। বাকি রাতটা আমরা 3 জন ঘোরাঘুরির প্ল্যান আলোচনা করেই কাটিয়ে দিলাম। তারপর সকাল হতেই ট্যাক্সি নিয়ে বেরিয়ে সোজা হাজির হলাম দমদমের নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের গন্তব্য চণ্ডীগড় এয়ারপোর্ট। এখান থেকে হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি যাওয়ার রাস্তা কাছাকাছি পড়বে। আমার আর পুলকের পাশাপাশি সিট পড়েছিল। বহু বছর পর আমি দ্বিতীয়বার প্লেনে চাপলাম। প্রথমবার চেপেছিলাম মা বাবার সাথে আন্দামান যাওয়ার সময়। মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। ছোটকার সিট পড়েছে আমাদের ঠিক পেছনে। যথাসময়ে প্লেন রানওয়ে ছেড়ে শব্দ করে ডানা মেলে উড়ে গেল আকাশে। আমি জানলার ধারে সিট পেয়েছিলাম। সেখান থেকে নিচের দৃশ্য দেখতে মন্দ লাগছিল না। সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘ কেটে উড়ে চলেছি আমরা। নিচে দেশলাই বাক্সের মতো ছোট ছোট ঘরবাড়িগুলো একটু পরেই মিলিয়ে গেল। আমরা উড়ে চললাম দিগন্ত বিস্তৃত নীল জলরাশির উপর দিয়ে। ছোটকা মন দিয়ে একটা বই পড়ছিল দেখলাম। ছোটকার পাশেই বসেছে একটা মোটা গোঁফওয়ালা হোমরা চোমরা লোক। বয়স আন্দাজ 50 হবে। চেহারা রাশ ভারী হলে কি হবে, ভদ্রলোক বেশ মিশুকে। মুখে সবসময় লেগে রয়েছে একটা হাসির রেখা। চমৎকার বাংলা বলেন। কিছুক্ষণের মধ্যেই ছোটকার সাথে বেশ ভাব জমিয়ে ফেললেন তিনি। তারপর ছোটকা আমাদের সাথে ভদ্রলোককে আলাপ করিয়ে দিল। ভদ্রলোকের নাম মহাদেব রায়না, থাকেন দিল্লিতে। কাজের প্রয়োজনে কলকাতায় এসেছিলেন, এখন ফিরে যাচ্ছেন হিমাচলে। আমাদের হোটেলের থেকে কিছু দূরের ল্যাংজা লজে উঠেছেন তিনি। কথায় কথায় জানতে পারলাম উনি একজন নামকরা রাইটার। ইনসাইডার ছদ্মনামে ইংরেজিতে লেখালেখি করেন নাকি উনি। ছোটকা হেসে বললেন, ও বাবা, আপনি তো বিখ্যাত লোক মশাই। আমি আপনার লেখা বেশ কিছু বই পড়েছি, স্পেশালি ওই ছোট ছোট পাহাড়ি গ্রামের মানুষদের জীবনযাত্রা নিয়ে লেখা ওই নন ফিকশন বইটা। ওটা আমার খুবই ভালো লেগেছিল। আপনার সাথে আলাপ হয়ে কিন্তু খুব ভালো লাগলো। তা হিমাচলে যাচ্ছেন কি লেখার প্রয়োজনে? হ্যাঁ, কতকটা তাই বলতে পারেন। হিমাচলের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য মনাস্টারি। এবার সেগুলো নিয়েই রিসার্চ করতে যাচ্ছি। ফিরে এসে এসব নিয়ে একটা বই লেখার ইচ্ছে রয়েছে। বাহ, বেশ তো। আমি কিন্তু অ্যাডভান্স বুকিং করে রাখলাম। বইটা পাবলিশ হলে আমারও কিন্তু একটা কপি চাই। আরে সে না হয় হবে, কিন্তু আপনারা হিমাচলে যাচ্ছেন কি কোনো কাজে নাকি হলিডে? হলিডে বলতে পারেন, স্রেফ বেড়াতে। আমি বেঙ্গালুরুর একটা কলেজে ইতিহাস পড়াই। সেই কারণেই এই 2 ভাইপোকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি। ওদের কলেজে গরমে ছুটি শেষ হওয়ার আগেই ফিরে আসবো। বেশ বেশ বেশ। তা উঠেছেন কোথায়? সিমলাতে, হোটেল ত্রিবেণী। আপনার লজটা তো কাছাকাছি বোধ হয়। আমার এক বন্ধু এসেছিল সেবার, ওই হোটেলেই উঠেছিল। তাহলে তো ভালোই হলো। তথ্য সংগ্রহ করার জন্য আমাকেও তো লোক্যালিটিটা ঘুরে দেখতে হবে। এর আগে 3-4 বার আমি হিমাচলে এসেছি, কিন্তু বিশ্বাস করুন পাহাড়ি এলাকায় এমন গরম এর আগে কোনো বছর পড়েনি। সব ওই গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্ট। যাই হোক, আপত্তি না থাকলে আপনাদের রিটেনারি প্ল্যানটা শেয়ার করতে পারেন। আমিও তাহলে আপনাদের সাথে ঝুলে পড়ব আর কি। কটা দিন আছেন তো? তা বেশ তো, হোটেলে পৌঁছে বরং সব ডিসাইড করব। দিন 10 ট্যুর, তার মধ্যে যতটা পারা যায় 4-5টা আমার এই ভাইপোদের একটু ঘুরিয়ে দেখাবো। আপনার সঙ্গ পেলে বেশ ভালোই লাগবে। মহাদেববাবু গোঁফের ফাঁকে হাসলেন একটু। ছোটকার সাথে আরও বেশ কিছুক্ষণ এ কথা সে কথার পর ভদ্রলোক হঠাৎ বললেন, আচ্ছা পলাশবাবু, আপনি টাবো মনাস্টারির নাম শুনেছেন? হ্যাঁ, হিমাচল প্রদেশের সবথেকে পুরনো মনাস্টারি। ঠিক। আমি ভেবেছি আগে ওখানেই যাব, বুঝলেন। টাবো মনাস্টারি যে গ্রামে, সেখানকার অধিবাসীরা এই রাজ্যের সবথেকে পুরনো সম্প্রদায়। আপনারাও গিয়ে ঘুরে আসতে পারেন। বুদ্ধ মৈত্রেয়ার 9টা মন্দির, তারার মন্দির এখানেই পাবেন। আরও নাম না জানা কত বৌদ্ধ স্তূপ রয়েছে। সেসব দেখলে খোকাবাবুদের কিন্তু বেশ ভালোই লাগবে। আচ্ছা, এখানে চন্দ্রতাল লেকও খুব বিখ্যাত না? তা তো বটেই। প্রতি বছর হাজার হাজার ট্যুরিস্ট আসে এখানে ক্যাম্পিং হাইকিং করতে। ইন্ডিয়ার সবচেয়ে হাই অল্টিটিউড লেক, অনেকটা ওই ক্রেসেন্ট মুনের মতো দেখতে।
চারিদিকের পরিবেশ এতই সুন্দর যে একবার দেখলে একেবারে হাঁ করে তাকিয়ে থাকতে থাকতে কখন যে সময় কেটে যাবে টেরই পাবেন না। ভদ্রলোকের সাথে আরও বেশ কিছুক্ষণ এই সব নিয়ে কথাবার্তা হলো। Ladies and gentlemen, we're going to be starting our descent shortly. Please fasten your seatbelts. Flight attendants, prepare to cabin for landing. দেখতে দেখতে এরোপ্লেন ল্যান্ড করলো চণ্ডীগড় এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে অবশ্য মহাদেববাবুকে আর কোথাও দেখতে পেলাম না। ছোটকা জিপ কেটে বলল, এই যা, আরে ভদ্রলোকের থেকে ফোন নাম্বারটা তো নেওয়া হলো না। উনি তো কাছেই একটা লজে উঠেছেন বললেন, সময় হলে নিজেই এসে না হয় দেখা করে নেবেন। এরপর এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা একটা সিমলা যাওয়ার ট্যাক্সি নিলাম। ড্রাইভার ছেলেটি নেপালি। দেখলাম একবার বলাতেই সে হোটেল ত্রিবেণী কোথায় চিনতে পেরে গেল। আমরা ট্যাক্সিতে উঠে বসতেই সেটা ছুটে চলল গন্তব্যের দিকে। সত্যি বলতে কিছু দূর যাওয়ার পর যখন ট্যাক্সিটা পাহাড়ি আঁকা বাঁকা পথে চলতে শুরু করলো, তখন পরিবেশের শীতল আমেজে আমাদের বেশ শীত করতে লাগলো। কলকাতার প্যাচপ্যাচে গরমের থেকে মুক্তি পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম আমি। পথের দুদিকে স্যাট স্যাট পার হয়ে যাচ্ছে ঘন পাইন গাছের জঙ্গলে ঘেরা ছোট বড় পাহাড়ি টিলা। মাথার উপর পরিষ্কার নীলচে আকাশ। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। সিমলার ত্রিবেণী হোটেল পৌঁছতে সময় লাগলো ঘন্টা চারেক মতো। গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। ছোটকার ডাকে ঘুমটা ভাঙল। তারপর লাগেজ নিয়ে এসে উঠলাম যে যার ঘরে। হোটেলটা সিঙ্গারার মতো দেখতে একটা 3 কোণা টিলার উপর বেশ সুন্দর জায়গায় তৈরি করা হয়েছে। সামনের ব্যালকানিতে দাঁড়ালে সাদা বরফে ঢাকা হিমালয়ের গগনচুম্বী সারি সারি পাহাড় চূড়া চোখে পড়ে। সে এক অনন্য সুন্দর নৈসর্গিক দৃশ্য। আর হোটেলের পেছনের জানলা খুললে চোখে পড়ে দিগন্ত বিস্তৃত ঘন সবুজ পাইন বন। কুয়াশার ছোট ছোট হাত যেন সব সময় গোটা পাইন বনটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। হোটেলে পৌঁছে আমরা চটপট লাঞ্চ করে বিছানায় শুয়ে পড়লাম। সেদিন আর কোথাও বেরোনো নেই। এমনিতে জার্নির জন্য শরীর বেশ ক্লান্ত ছিল। নরম বিছানায় পিঠ ঠেকাতেই চোখ ঘুমে জড়িয়ে এলো। সন্ধেবেলার দিকে যখন ঘুম ভাঙল তখন দেখি ছোটকা ঘরে নেই। আমাদের একটাই রুম ভাড়া করা হয়েছে, কারণ এটা ট্যুরিস্টদের পিক সিজন। এত কম সময় অন্য কোনো হোটেলে আর বুকিং পাওয়া যায়নি। তবে থাকতে সেরকম একটা অসুবিধা হচ্ছে না, কারণ কাঠের তৈরি হোটেল ঘরটা বেশ বড় আর দুটো বড় বড় বিছানা আছে। তাতে 4 জন পূর্ণবয়স্ক মানুষ দিব্যি শুয়ে ঘুমোতে পারবে। খাটে উঠে বসে দেখলাম পুলক গরম জামা কাপড় পরে রেডি হচ্ছে। জিজ্ঞাসা করতে বলল, এই তো ছোটকা একটু বেরোলো রে, কাল থেকে সাইট সিইং স্টার্ট হচ্ছে তো, তাই হোটেল মালিকের সঙ্গে কথা বলে গাড়ি ঠিক করতে গেছে। এই তুই কোথায় যাচ্ছিস রে? ধুর, আরে এখানে এসেছি পড়ে পড়ে ঘুমোতে নাকি? আর তাছাড়া সন্ধে নামতে এখনও বেশ কিছুটা সময় আছে। চল না, বেরো বেরো, পিছনের পাইন বনটা থেকে একটু ঘুরে আসি, দেখি যদি কয়েকটা ভালো ছবি তুলতে পারি। চল তাহলে। এই বলে গা ঝাড়া দিয়ে উঠে আমিও গরম জামা পরে তৈরি হয়ে নিলাম। পুলক ক্যামেরার ব্যাগটা গলায় ঝুলিয়ে আমাকে নিয়ে বেরিয়ে পড়ল। হোটেলের পেছনের পাইন বনটা যে এত ঘন, এখানে না এলে বুঝতেই পারতাম না। জঙ্গলের গভীরে নাম না জানা পাহাড়ি পাখিদের কিচিরমিচির শব্দ কানে ভেসে আসছে। আমি আর পুলক চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। পুলক ওর ডিএসএলআর ক্যামেরায় পটপট করে ছবি তুলছিল। কিছুক্ষণ পর ঝপ করে সন্ধে নেমে পড়ল। পাহাড়ে বোধহয় এইভাবেই সন্ধে নামে। চারপাশে অন্ধকার নেমে আসার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও যেন আরো কয়েক ডিগ্রি লাফিয়ে নেমে পড়ল। শোঁ শোঁ করে পাহাড়ি হাওয়া বইছে। সেই বরফের মতো ঠান্ডা হাওয়া যেন আঁশবটির মতো গাল চিরে দিচ্ছে একেবারে। পুলক মুখে একটা বিরক্তিকর শব্দ করে বলল, ধুর, আলো পড়ে গেল, চল ফিরি। হ্যাঁ, এখানে বড্ড শীত করছে, চল দেখি ছোটকা ফিরল কিনা। পাইন বনের সীমানা টপকে আমরা যখন হোটেলে পা দিলাম, দূরে তাকিয়ে দেখি পাহাড়ের গায়ে অন্ধকারে টুনি বাল্বের মতো জ্বলছে পাহাড়ি বস্তির হলুদ সাদা আলো।
মাথার উপর তারাদের যেন মেলা বসেছে। বড্ড সুন্দর সে দৃশ্য। রুমে ফিরে দেখলাম ছোটকা তখনও ফেরেনি। হোটেলের অ্যাটেন্ডেন্ট বয় এসে গরম গরম কফি আর মোমো দিয়ে গেল। আমি একটা গল্পের বই এনেছিলাম, খেতে খেতে সেটাই পড়তে লাগলাম। পুলক ওর ট্যাবে ছবি এডিট করছিল। কিছুক্ষণ পরেই ছোটকা দেখলাম ফিরে এলো। জিজ্ঞাসা করলাম, কেউ বলছি গাড়ির ব্যবস্থা হলো? হ্যাঁ, কাল সকালে ব্রেকফাস্ট করে লাগেজ নিয়ে বেরিয়ে পড়ব। সারহান প্রায় 170 কিলোমিটার দূরে। ভীমা কালী টেম্পলটা দেখে সাংলা চলে যাব। রাতে ওখানেই স্টে। এখানের ম্যানেজারই হোটেল বুক করে দিয়েছে। তার কথা মতো আমরা সব গোছগাছ করে নিলাম। কেবল ছোটকার মুড দেখলাম একটু গম্ভীর। জিজ্ঞাসা করায় ছোটকা বলল, তেমন কিছু না, খালি একটা ব্যাপার নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছে। ওই প্লেনের ওই মহাদেববাবু পড়ার জন্য আমাকে ওর লেখা একটা বই দিয়েছিলেন। ট্যাক্সিতে আসার সময় সেটা শেষ করে ফেললাম। ভাবলাম যাই, বিকেলে গিয়ে একবার ল্যাংজা লজে ঢু মেরে ভদ্রলোককে বইটা ফিরিয়ে দিয়ে আসি। সাথে ট্যুর প্ল্যানটা আলোচনা করে নিতাম, একসঙ্গে গেলে শেয়ারে হয়ে যেত। কিন্তু সেখানে গিয়ে শুনি মহাদেব রায়না নামে নাকি কোনো বুকিংই হয়নি। সে কি, একই নামের অন্য কোন হোটেলে ওঠেননি তো? সেটারও খোঁজ নিয়ে দেখেছি। এখানে ওই নামে একটাই হোটেল আছে, কিন্তু সেখানে মহাদেব রায়না বলে কেউ আসেনি। তাহলে কি ভদ্রলোক আমাদের মিথ্যে কথা বললেন? কিন্তু কেন? জানি না, ভদ্রলোককে দেখে তো মিথ্যেবাদী বলে মনে হলো না, কিন্তু কেন কে জানে। আমি না কেমন একটা বিপদ বিপদ গন্ধ পাচ্ছি যেন। কেন? খামোকা বিপদ বিপদ গন্ধ পেতে যাবে কেন? সেরকম তো কিছু হয়নি। ছোটকা কোনো জবাব দিল না, কেবল এক মনে চুপচাপ কি যেন একটা ভাবতে লাগলো। পুলক ফিসফিস করে আমার কানে কানে বলল, এই ছোটকা না বরাবর এরকমই, কোথাও কোনো রহস্যের গন্ধ পেলে এরকম খাপ ছাড়া ব্যবহার করে। আমি আগেও দেখেছি। এই, তুই কিছু মনে করিস না কিন্তু। বলার হলে ছোটকা নিজে থেকেই বলবে। সে রাতে এই বিষয়ে অবশ্য আর কোনো কথা হলো না। ছোটকা খাটে শুয়ে চুপচাপ একটা বই পড়তে লাগলো। দেখলাম এটা সেই ইনসাইডার নামের লেখকের বই। মহাদেব রায়না বোধ হয় এই বইটাই ছোটকাকে পড়তে দিয়েছিলেন। আমার ভুরু কুঁচকে গেল। লক্ষ্য করলাম ঠিক বইয়ের পাতায় নয়, ছোটকার চোখ যেন এক দৃষ্টে সেঁটে আছে বইটার মধ্যে গুঁজে রাখা লাল রঙের সরু আর লম্বা মতো ওই বুকমার্কটায়। আমি আর তাকে বিরক্ত করলাম না। পুলক আমাকে ক্যামেরায় তোলা এডিট করা ছবিগুলো দেখাচ্ছিল। বেড়ে তুলেছে, মানতে হবে, ছেলেটার ফটোগ্রাফিতে দারুণ ট্যালেন্ট রয়েছে। কিছুক্ষণ পর সেই অ্যাটেন্ডেন্ট বয় আমাদের ঘরে ডিনার সার্ভ করে দিয়ে গেল। আমি আর পুলক গল্প করতে করতে খেলেও ছোটকা বেশ চুপচাপই ছিল। কিছু একটা বিষয়ে সে যে এক মনে চিন্তা করে চলেছে সেটা বুঝতে পারলাম, কিন্তু কি যে সেই বিষয় সেটা ধরতে পারলাম না। তাড়াতাড়ি খেয়ে দিয়ে ব্যাগপত্র রেডি করে আমরা শুয়ে পড়লাম। কাল সকাল সকাল আবার বেরিয়ে পড়তে হবে সাংলা ভ্যালির উদ্দেশ্যে। হিমাচল প্রদেশের সারাহান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2165 মিটার উঁচুতে অবস্থিত। গাড়িতে চড়ে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে আমরা চারিদিকে পাহাড় ঘেরা সৌন্দর্যের অপরূপ শোভা দেখতে দেখতে চলেছি। পাহাড়ের বুক চিরে গড়ে উঠেছে খুদে খুদে সব কাঠের বাড়ি। মাথার কিছুটা উপরেই সাদা কুয়াশার মতো জমাট বাঁধা মেঘের দল আমাদের সাথে সাথে চলেছে। পাহাড়ের এত ওপরে মুক্ত বাতাসে শ্বাস নিতে পারার একটা আলাদা আরাম আছে। ছোটকা একটা বিশেষ বরফাচ্ছাদিত পাহাড়ের চূড়ার দিকে হাত দেখিয়ে বলল, ওই দেখ, ওই যে দূরে ওই চূড়োটা দেখা যাচ্ছে, ওটা হলো শ্রীখণ্ড মহাদেবের স্নোটপ। কি অদ্ভুত সুন্দর দেখতে লাগছে সেই চূড়া। কাঁচা সোনা রোদ মেখে ধপধপে সাদা বরফের চূড়া যেন সোনা মাখা চকচকে হলদে দাঁত বার করে হাসছে। পুলক ক্যামেরায় চট করে বেশ কয়েকটা ছবি তুলে নিল। আরও বেশ কিছু দূর এগিয়ে এসে গাড়ির ড্রাইভার কুঞ্জুম নড়গে আমাদের ভীমা কালী টেম্পলের সামনে নামিয়ে দিল। সারাহানের এটাই মেইন ট্যুরিস্ট অ্যাট্রাকশন। শয়ে শয়ে ট্যুরিস্ট এখানে মায়ের দর্শন করতে এসেছে।
সেই কালী মন্দির দেখে প্রতিমা প্রণাম করে বেরোনোর সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটল। পুলক মন্দিরের বাইরে কিছু স্ন্যাপ নিচ্ছিল। আমি নিচু হয়ে খুলে রাখা জুতোটা পরছিলাম। ছোটকা একটু তফাতে এগিয়ে গিয়েছিল একটা সিগারেট ধরাতে। হঠাৎ ছোটকার দিক থেকে একটা চিৎকার ভেসে আসতেই আমি আর পুলক সেদিকে ছুটে গেলাম। গিয়ে দেখি ছোটকা মাটিতে উল্টে পড়ে রয়েছে। কাঁধের ব্যাগটা ছিটকে পড়েছে দূরে, কিন্তু তার লম্বা স্ট্রাইপটা সে শক্ত করে ধরে রেখেছে হাতের মুঠোয়। দু একজন ট্যুরিস্ট এগিয়ে এসে ছোটকার কোমর ধরে ধীরে ধীরে দাঁড় করিয়ে দিল তাকে। খেয়াল করলাম কপাল কেটে অল্প রক্ত বেরোচ্ছে। পুলক ব্যস্ত হয়ে ছোটকার একটা হাত ধরে চেঁচিয়ে উঠল, কি কি হয়েছে ছোটকা? এ কি, তুমি পড়ে গেলে কিভাবে? ইস, এ বাবা, কতটা কেটে গেছে কপালে। ও কিছু না, আমি ঠিক আছি, ভাবিস না। লোকটা পিছন থেকে বেশ জোরেই ধাক্কা মেরেছিল। কি ভাগ্য, খুব জোরে কপালটা মন্দিরের সিঁড়িতে ঢুকে যায়নি, নইলে মাথা ব্যথা ফেটে কেলেঙ্কারি হয়ে যেত। কি বলছো? কোন লোকটা? ওই যে ওই গাড়িটা। ছোটকার অঙ্গুলি নির্দেশ করা দিকে তাকাতেই চোখে পড়ল ভিড় কাটিয়ে একটা কালো ইনোভা সাঁ করে চোখের নিমেষে বেরিয়ে গেল। আমি বললাম, কি আশ্চর্য, এই গাড়িটা আমাদের গাড়ির পেছন পেছন আসছিল না? হ্যাঁ, ফলো করছিল। আমি সিগারেট ধরাতে একা একা একটু ফাঁকা দিকটায় চলে এসেছিলাম। সুযোগ বুঝে পেছন থেকে ধাক্কা মেরে ব্যাগটা হাতিয়ে নিয়ে চম্পট দিতে চেয়েছিল, কিন্তু পারিনি। বিপদ বুঝে আমি আগেই ব্যাগটা শক্ত করে কাঁধে আটকে রেখেছিলাম। কিন্তু কেন? খামোখা আমাদের ফলো করছে কেন? কে ওই লোকটা? কি চায়? কিসের বিপদের কথা বলছো তুমি? কিছু বুঝতে পারছি না কিন্তু ছোটকা। পুলকের একটা প্রশ্নেরও কোনো জবাব দিল না ছোটকা। কেবল ব্যাগের চেইন খুলে ভেতরটা হাতড়ে দেখে নিশ্চিন্ত হয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। আমার কাঁধের ব্যাগে ব্যান্ডেড ছিল, সেটা বার করে লাগিয়ে দিতেই ছোটকার কপালের কাটা দাগ থেকে রক্ত বেরোনো বন্ধ হলো। তারপর আমার আর পুলকের কাঁধে ভর দিয়ে ছোটকা এগিয়ে গেল গাড়ির দিকে। সাংলা হিমাচল প্রদেশের কিন্নর জেলার উন্নত পাহাড়ি শহরতলি। এখান থেকে তিব্বতের বর্ডার খুব একটা বেশি দূরে নয়। পাহাড়ি ঢালে মাথা তুলে দাঁড়িয়ে পাইন, ফার আর ওক গাছের ঘন জঙ্গল, আর চারদিক থেকে হোটেল শ্রীখণ্ডকে ঘিরে রেখেছে সেগুলি। হিমালয় পর্বতের বেশিরভাগটাই এই শহরতলির গা ঘেঁষে দাঁড়িয়ে আছে বলেই বোধহয় এখানে এত ঠান্ডা। এখানে পাশাপাশি দুটো রুমে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল। একটায় আমি আর পুলক, অন্যটায় ছোটকা একা। রুমে ফিরে খাওয়া দাওয়া সেরে আমরা দুজন এসে বসলাম ছোটকার ঘরে। ছোটকা তখন এক মনে মহাদেব বাবুর দেওয়া সেই বইটা পড়ছে। বইটার নাম রাস্টিক হিলস। পুলক জিজ্ঞাসা করল, এখন কেমন আছো ছোটকা? বেটার, আয় বস। আমরা খাটের পাশে বসলাম। জিজ্ঞেস করলাম, আচ্ছা ছোটকা, কাল থেকে দেখছি তুমি কেমন অন্যমনস্ক হয়ে আছো, ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, তারপর আজ ওই মন্দিরের কথাটা ভাবো, যে আমাদের ফলো করছিল। কে ছিল লোকটা? বইটা বন্ধ করে ছোটকা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কোনো বিপদ না ঘটুক সেটাই তো চাইছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে কোনো একটা বিপদ আমাদের ঘাড়ে এসেই নিঃশ্বাস ফেলছে। সে কি? কিসের বিপদ? সেটা আমিও এখনো ঠিক ধরতে পারছি না, বুঝলি, কিন্তু মন বলছে এইটার জন্যই কেউ না কেউ আমাদের পিছনে লেগেছে। বলে হাতের সেই বইটা উঁচু করে দেখালো ছোটকা। পুলক অবাক গলায় জিজ্ঞাসা করল, হ্যাঁ, বইয়ের জন্য আবার আমাদের কে ফলো করতে যাবে? আর কেনই বা যাবে? কি এমন আছে ওই বইতে? বইতে বেশ কিছু জ্ঞানবর্ধক তথ্য ছাড়া আর তেমন কিছু নেই। মহাদেব বাবুর নন ফিকশন লেখার হাত মন্দ নয়, কিন্তু আমার আগ্রহের বিষয় বইটা নয়। আমার আগ্রহের বিষয় হলো এই বুকমার্কটা। বলে লালচে কাপড় মোড়া একটা বুকমার্ক উঁচু করে আমাদের দেখালো ছোটকা। বুকমার্ক? কই কই, দেখি দেখি দেখি। বলে হাত বাড়াতেই ছোটকা চট করে সেটা আড়াল করে বলল, হড়বড় করিস না, এটার ক্ষতি হয়ে গেলে সাংঘাতিক বিপদ হয়ে যাবে। এটা যে সে বুকমার্ক নয়, বর্তমান সময়ে এর মূল্য অঢেল। খুব সাবধানে ধর, এটার বয়স অন্তত 500 বছরের কম নয়। এবার আমার আশ্চর্য হওয়ার পালা। ছোটকা বলে কি,
এই একটা সরু বুকমার্ক নাকি 500 বছরের পুরনো। এত বছর কি কোনো বুকমার্ক অক্ষত থাকতে পারে নাকি? কি এমন জিনিস দিয়ে তৈরি এটা? ছোটকাকে সে কথা জিজ্ঞেস করতেই মিটি মিটি হেসে সে বলল, আগের দিন তোদের মামিফিকেশনের গল্পটা বলেছিলাম, মনে আছে? এই বুকমার্কটা আসলে সেই মমির সাদা কাপড়ের ভাঁজে রাখা একটা প্যাপিরাসের টুকরো। বলাই বাহুল্য, এটা খুব সাবধানে সংরক্ষণ করা হয়েছে কোনো অজানা কেমিক্যাল ব্যবহার করে, তাই এতদিন অক্ষত আছে। অবশ্য গন্ধ সেরকম কিছু পাবি না। যেভাবেই এটা তৈরি হোক, মানতেই হবে খুব যত্ন করে বানানো হয়েছে। বাপরে, কিন্তু ছোটকা, এটা যে 500 বছরের পুরনো কিভাবে জানলে? ছোটকা মুখে কিছু বলল না, কেবল বুকমার্কটা সাবধানে ধরে আস্তে আস্তে সেটার গায়ে লাগানো খড়খড়ে লাল কাপড়ের টুকরোটা খুলে দিল। তারপর ভাঁজ খুলে মেলে ধরলো আমাদের সামনে সেটি। লক্ষ্য করলাম একটা প্রাচীন কোনো প্রাণীর হাড়ের টুকরো দিয়ে বুকমার্কটার বেস তৈরি করা হয়েছে। তার উপরেই গাছের আঠা দিয়ে জড়ানো ছিল ওই বুকমার্কটা। হলদেটে সাদা হাড়ের টুকরোটা একপাশে নামিয়ে রেখে ছোটকা এবার খুলে রাখা কাপড়ের টুকরোটার ভাঁজে মন দিল। আমরাও ঝুঁকে পড়লাম ওটার উপর। খুব অস্পষ্ট রং দিয়ে কাপড়ের টুকরোটার উপর কয়েকটা অদ্ভুত ছবিতে আঁকা সংকেত লেখা রয়েছে। তার নিচে অচেনা ভাষায় লেখা আরও একটা লাইন। পুলক চোখ কুঁচকে বলল, পিকচার ল্যাঙ্গুয়েজ? এটা তো হায়ারোগ্লিফিক্স মনে হচ্ছে। রাইট পুলু। শিবু, তুমি বলতে পারবে এটা কোন ভাষা? আমি আরেকটু ঝুঁকে পড়ে ভালো করে লেখাটা দেখে বললাম, এটা তিব্বতী ভাষায় লেখা মনে হচ্ছে। সেবার আমার পাশের বাড়ির ওই সুকমল কাকু তিব্বত বেড়াতে গিয়ে আমার জন্য একটা বৌদ্ধ লামার মূর্তি নিয়ে এসেছিলেন। সেটার গায়ে এরকম কিছু অদ্ভুত অক্ষর খোদাই করে একটা শুভেচ্ছা বার্তা লেখা ছিল। কিন্তু ছোটকা, এটা তিব্বতী হলেও সেই মূর্তির গায়ের লেখার থেকে বেশ অনেকটাই আলাদা যে। গুড ডিডাকশন শিবু, আমিও সেটাই ভাবছিলাম। এটা আর্কেইক তিব্বতী ভাষা। মডার্ন টিবেটান ল্যাঙ্গুয়েজ বিবর্তনের অন্তত 400-500 বছর আগের কাঁচা তিব্বতী ভাষা। কেবল এই লেখাটাই বুকমার্কটার গায়ে আটকানো থাকা অবস্থায় দেখা যাচ্ছিল, তাও খুব আবছাভাবে। আমি ভাষাটা ধরতে পারলেও পুরো লেখাটার পাঠোদ্ধার করতে পারিনি, কারণ বাকি সংকেতটা ঢাকা পড়েছিল কাপড়ের ভাঁজের আড়ালে। কেবল একটা নাম পড়তে পেরেছিলাম, সাংহা তেনজিং। সেই থেকেই আন্দাজ করে বললাম এই বুকমার্কটার বয়স অন্তত 400-500 বছর তো হবেই। আমি হাঁ করে ছোটকার মুখের দিকে তাকালাম। সাংহা তেনজিন মানে সেই 1500 শতাব্দীর বৌদ্ধ ভিক্ষুর মমি, যেটা সংরক্ষণ করে রাখা রয়েছে ঘুয়েন গ্রামের ছোট্ট একটা কংক্রিটের ঘরের পাতলা একটা কাচের বাক্সে বন্দি অবস্থায়। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ছোটকা, সাংহা তেনজিনের মমি কিভাবে আবিষ্কার হলো, তুমি জানো কি? সে বড় অদ্ভুত কাহিনী। সেটা ওই 1975 সাল নাগাদ হবে। সে বছর এক ভয়ানক ভূমিকম্পে কেঁপে ওঠে ঘুয়েন গ্রাম। এমনিতে জায়গাটা লাহুল স্পিতির এক প্রাচীন ঐতিহাসিক মনাস্ট্রি, নাম টাবো, তার থেকে অন্তত 40-50 কিলোমিটার দূরে। সাধারণত বছরের প্রায় 8 থেকে 9 মাস এই গ্রাম বরফেই ঢাকা থাকে। ঘুয়েন গ্রামটা সি লেভেল থেকে অন্তত 6000 মিটার ওপরে। তো সেই ভয়ানক ভূমিকম্পে সেবার গোটা ঘুয়েন গ্রাম তছনছ হয়ে গেল। সেই ভূমিকম্পেই মাটি থেকে উঠে আসে 500 বছরের পুরনো সেই বৌদ্ধ ভিক্ষু সাংহা তেনজিং এর মমি। বরফের নিচে চাপা পড়ে গেছিল গোটা গ্রামটা। উদ্ধার কার্যের জন্য আইটিবিপি জওয়ানদের নামানো হয়। তারা বরফ কেটে পাহাড়ের গায়ে রাস্তা তৈরি করার সময় হঠাৎ করেই ওই প্রাচীন মমিটা উদ্ধার করে। পরে সেটা সংরক্ষণ করা হয় ওই স্পিতি ভ্যালির এলওসির কাছে। বাপরে, এ তো খুব রোমাঞ্চকর ব্যাপার। তাই সাংহা তেনজিন কি অন্য বৌদ্ধ ভিক্ষুদের থেকে আলাদা ছিলেন? সেটা তো জোর দিয়ে বলা যায় না, তবে একটা কথা ঠিক, এই বৌদ্ধ সন্ন্যাসীকে নিয়ে বেশ কিছু লোককথা প্রচলিত আছে। যেমন তেনজিং নাকি বিষাক্ত বিছেদের আক্রমণের হাত থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করেছিলেন। তবে আরও একটা ব্যাপার,
যেটা মমিটার মধ্যে অদ্ভুত সেটা হলো একটা সেলফ মামিফিকেশনের অত্যাশ্চর্য নিদর্শন। মানে সেলফ মামিফিকেশনের ব্যাপার তো আগের দিনে তুমি কিছু বলনি। হ্যাঁ, এটা খুব রেয়ার কন্ডিশন। তেনজিংয়ের মমিটা কোনোভাবেই আর্টিফিশিয়ালি প্রিজার্ভ করা হয়নি, কোনো কেমিক্যাল প্রিজারভেটিভের চিহ্নও খুঁজে পাওয়া যায়নি। তাই এটা একটা ন্যাচারাল মমি। তেনজিংয়ের মমিকে এখনও গ্রামবাসীরা লিভিং বুদ্ধা নামের ভগবান হিসেবে পুজো করে, কারণ মমিটার চামড়া আর মাথার চুল আজও অবিচ্ছিন্ন। আর তার থেকেও আশ্চর্যের হলো যে মমিটার নোক আর মাথার চুল নাকি আজও বেড়ে চলেছে। ছোটকার কথা শুনে আমার সমস্ত শরীরে একটা শিহরণ খেলে গেল। এবার পুলক জিজ্ঞেস করলো, আচ্ছা ছোটকা, কেউ যদি প্রিজার্ভই না করে তাহলে ন্যাচারালি মমিটা তৈরি হলো কিভাবে? ছোটকা বুকমার্কে জড়ানো লাল কাপড়ের টুকরোটার কয়েকটা ছবি তুলে নিল নিজের মোবাইলে। তারপর সেটা আবার আগের মতো হাড়ের টুকরোটার গায়ে জড়িয়ে বইয়ের মধ্যে গুঁজে দিয়ে বলল, প্রাকৃতিক উপায়ে এই মমি তৈরি হয়। বলা হয় জীবিত অবস্থাতেই তিনি নাকি নিজেকে মমিতে রূপান্তরিত করার প্রস্তুতি নিয়েছিলেন। ধ্যানে মগ্ন সেই বৌদ্ধ ভিক্ষুর আত্মা যখন প্রকৃতিতে বিলীন হয়ে যায় তখন তার বয়স মাত্র ৪৫ বছর। বৌদ্ধ সন্ন্যাসীরা নিজেদেরকে মমি বানানোর বেশ কয়েক বছর আগে থেকেই খাওয়া দাওয়া বা নিদেনপক্ষে পানীয় ত্যাগ করে দেন। এক জায়গায় বছরের পর বছর বসে ধ্যানে মগ্ন থাকেন। সেই ধ্যানে উপবিষ্ট হওয়া অবস্থাতেই তাদের মৃত্যু হয়। বাইরের হিম শীতল আবহাওয়ার সাথে শরীরের জলশূন্যতার কারণে প্রাকৃতিক উপায়ে তাদের দেহ মমিতে রূপান্তরিত হয়। এই প্রথার নাম শোকুশিনবুৎসু। ছোটকা থামল। এবার আমরা হাঁ করে তার কথা শুনছিলাম। এবার আমি প্রশ্ন করলাম, আচ্ছা ছোটকা, তোমার কি মনে হয় এই কাপড়ের টুকরোটা ওই ভূমিকম্পের পর সাংহা তেনজিনের মমিটার সাথে উঠে এসেছিল? আমার তো সেটাই ধারণা। এই জন্যই এটা এত দামি আর রেয়ার। সম্ভবত এটা হাতানোর জন্যই কেউ আমাদের পিছনে লেগেছে। জিনিসটার দাম ইন্টারন্যাশনাল মার্কেটে কত হবে বুঝতে পারছো শিবু? আমার ধারণা মহাদেব রায়না সম্ভবত জানতেন না যে এই মহামূল্যবান বুকমার্কটা এই বইটার মধ্যে গোঁজা আছে, নয়তো তিনি এভাবে এটা একজন অপরিচিত মানুষের হাতে তুলে দিতেন না। সেটা পসিবল, কিন্তু ভদ্রলোকের তো আর কোনো খোঁজ পাওয়া গেল না। কেন যে আমাদের মিথ্যা কথা বললেন কে জানে। দেখে তো সজ্জন ব্যক্তি বলেই মনে হয়েছিল। ছোটকা কেবল একটা ছোট্ট হুঁ শব্দ করে চুপ করে গেল। পুলক জিজ্ঞেস করলো, আচ্ছা ছোটকা, সেই মহাদেব বাবুই আমাদের গোপনে ফলো করছেন না তো? পসিবলি না, কারণ যে লোকটা আমাকে পেছন থেকে ধাক্কা মেরেছিল তার শরীর থেকে একটা বিদেশি পারফিউমের গন্ধ পেয়েছি। সেদিন প্লেনে কিন্তু মহাদেববাবু অন্য একটা লোকাল পারফিউম ইউজ করেছিলেন, যেটা ইনফ্যাক্ট কলকাতায় খুব কমন। কিন্তু এই দ্বিতীয় পারফিউমের গন্ধটা আলাদা। আর তাছাড়া ভেবে দেখ পুলু, মহাদেববাবু যদি আমাদের থেকে জিনিসটা হাতিয়ে নিতে চান তাহলে খামোখা মেঘনাথ সেজে আড়াল থেকে অ্যাটাক করবেন কেন? আমি তো বইটা তাকে ফিরিয়ে দিতে গেছিলাম। সামনাসামনি দেখা করেই তো নিয়ে নিতে পারবেন, তাই না? হ্যাঁ, কিন্তু এটাও তো হতে পারে যে তিনি ভুল করে বইয়ের মধ্যে ওই বুকমার্কটা রেখে ভুলে গিয়েছিলেন, পরে সেটাই তোমাকে পড়তে দেন। তারপর যখন আসল ব্যাপারটা খেয়াল হলো তখন তিনি ভাবলেন হয়তো তুমি ওই বুকমার্কটার ব্যাপারে জেনে গিয়েছো। তোমার সামনাসামনি আসলে অনেক রকম প্রশ্নের মুখোমুখি হতে হবে, এইটা ভেবে তিনি পিছন থেকে ধাক্কা মেরে জিনিসটা হাতিয়ে কেটে পড়ার ধান্দা করছিলেন। তাই কি? হওয়াটা অসম্ভব নয়, কিন্তু আমার মনে হয় যে লোকটা পিছু নিয়েছে সে মহাদেব বাবু নন, অন্য কেউ। আচ্ছা ছোটকা, ওই হায়ারোগ্লিফিক্সে ওটা কি লেখা আছে? এই সংকেতটার মানে কিছু উদ্ধার করতে পারলে কি? ট্রলির ভেতরে লুকোনো চেইনে বইটা ঢুকিয়ে রাখতে রাখতে ছোটকা জবাব দিল, না শিবু, এখনো পারিনি। আমি হায়ারোগ্লিফিক্স পড়তে জানি না, কিন্তু আমার এক কলিগ পারে। ওর ওই প্রাচীন মিশরীয় লিপি নিয়ে বিশেষ নলেজ আছে। ছবিগুলো তুললাম তো ওই জন্যই। এখানে তো নেটওয়ার্ক নেই। দেখি একটু ব্যালকনিতে গিয়ে হাঁটাহাঁটি করে আসি। ছবিগুলোর মানে উদ্ধার করা গেলে ব্যাপারটা তাও কিছুটা পরিষ্কার হতো। তোরা এক কাজ কর, তোরা ডিনার করে শুয়ে পড়, আমি একটু বাইরে পায়চারি করে আসি।
কাল সকালে আবার বেরোনো আছে। তুমি খাবে না? একটু পরে খাবো। গাড়ি ব্যাপারে ম্যানেজারের সাথে একটু আলোচনা করার আছে। কাল তাহলে কোথায় যাচ্ছি আমরা? প্রথমে যাব চিৎকুল গ্রামের দিকে, সেখান থেকে যাব কাগিউপা টেম্পলে। আবার টেম্পল? এটা ঠিক টেম্পল নয়, এটা হলো মনেস্টারি। শাক্যমুনি বুদ্ধের বহু প্রাচীন একটা ছবি সেখানে আছে। তারপর যাব কল্পর দিকে। কাল অনেকটা জার্নি আছে, আজ ঘুমিয়ে নে, আমি একটু আসছি। এই বলে একটা সিগারেট ধরিয়ে ব্যালকনির দিকে হেঁটে গেল ছোটকা। আমি আর পুলক এই সাংহা তেনজিনের মমির ব্যাপারটা নিয়ে আলোচনা করতে লাগলাম। ফোনের দিকে তাকিয়ে দেখি টেম্পারেচার নেমে আছে 6 ডিগ্রি সেলসিয়াসে। বড্ড ঠান্ডা লাগছে। জানলার সার্সিটা ভালো করে আটকে দিল পুলক। সকালে ব্রেকফাস্ট টেবিলে ফ্রেঞ্চ টোস্ট আর অমলেট খাচ্ছি, এমন সময় ম্যানেজার বাবু এসে ছোটকার সাথে দেখা করলেন। দুজনে কিছুক্ষণ কী নিয়ে যেন গুজগুজ ফিসফিস করল। এত দূরে বসে ঠিক ভালো করে বুঝতে পারলাম না। পুলক হেসে বলল, এই জানিস, শুনেছি চিৎকুল হ্যামলেট নাকি দারুণ জায়গা। ইন্দো টিবেটিয়ান বর্ডারের কাছে শেষ বাসযোগ্য গ্রাম। পাশেই বয়ে গেছে বাষ্প নদী। ছোটকা তখন বলছিল মারাত্মক সিনিক বিউটি নাকি জায়গাটার। ক্যামেরায় ফুল চার্জ করে নিয়েছি। ভালো করে আমার কিছু সিঙ্গেল ছবি তুলে দিস তো। ডিএসএলআর ক্যামেরায় ছবি তোলার ব্যাপারে যে আমার খুব একটা আইডিয়া নেই, সেই কথাটাই পুলককে বলতে যাচ্ছিলাম। এমন সময় ছোটকা ফিরে এলো। তাকিয়ে দেখি আষাঢ়ের কালো মেঘের মতো জমাট সেই মুখ। আমার পাশের চেয়ারে বেজার মুখে বসে চুপচাপ কফি খেতে লাগলো ছোটকা। আমি আর পুলক একে অপরের দিকে তাকিয়ে ছোটকাকে ডেকে জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার ছোটকা, তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে যে? কিছু কি হয়েছে নাকি? হাত ঘড়ি দেখে বিরক্ত মুখে ছোটকা জবাব দিল, তেমন কিছু না। ড্রাইভার ছেলেটার আসার কথা ছিল 7:30টায়, অথচ এখন 8:20 বাজতে চলল। এদের কোনো সময়ের জ্ঞান নেই। শুধু কি তাই? আমার মনে হচ্ছে যেন ম্যানেজার বাবু চুপি চুপি তোমাকে কিছু একটা বললেন, আর সেটা শুনেই তুমি এমন চুপ করে গেলে। কি ব্যাপার বলো তো ছোটকা? ওইটা কাল রাতে হোটেলে চোর ঢুকেছিল, সে কথাই উনি জানিয়ে গেলেন। হ্যাঁ, চোর? বলো কি? কই, আমরা তো রাতে তেমন কিছু টের পাইনি। আমি অবশ্য রাতে যখন টয়লেটে যাচ্ছি তখন ওই জানলার নিচ থেকে একটা খসখস শব্দ পেয়েছিলাম বটে। পাহাড়ি কোনো ছোট জন্তু জানোয়ার ভেবে আর তেমন গা করিনি। তা সত্যি কি চোর এসেছিল? কি সাংঘাতিক! এসেছিল শুধু নয়, আমাদের জানলার নিচেই নাকি ঘোরাঘুরি করছিল, উঁকি ঝুঁকি মারছিল। ম্যানেজার বাবু যেমন বললেন আর কি। গার্ডের পোষা কুকুরটা তাকে দেখে হঠাৎ চিৎকার করে সেই দিকে ছুটে যায়। তারপর লোকটাও ছুটে পালিয়ে যায়। ভাগ্যিস কিছু নিতে পারেনি। তবে এবার থেকে আমাদের আর একটু সাবধানে থাকতে হবে। ছোটকা, বই মানে ওই বুকমার্কটা আছে, সেটা সুরক্ষিত জায়গাতেই আছে। এই বলে আবার চুপচাপ কফি খেতে লাগলো ছোটকা। কিছুক্ষণ পর আমাদের ভাড়া করা গাড়িটা এসে থামলো হোটেলের সামনে। আমরা ব্রেকফাস্ট শেষ করে উঠে বসলাম গাড়িতে। গাড়িটা চলতে শুরু করলো আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে। আমাদের গাড়ি যখন চিৎকুল গ্রামের কাছাকাছি এসে পৌঁছালো, ততক্ষণে বেলা বেশ গড়িয়ে গেছে। গাড়ির জানলা দিয়ে বাইরে তাকাতেই দেখতে পেলাম বাষ্প নদী স্বমহিমায় কুলকুল শব্দ করে বয়ে চলেছে নিজের পথ ধরে। নদীর চারপাশে সার বেঁধে দাঁড়িয়ে আছে রণডেনড্রন গাছের সারি। এই নদীর পার ধরেই শুরু হয়েছে গ্রামের সীমারেখা। ইন্দো টিবেটিয়ান বর্ডারের কাছে অবস্থিত এই চিৎকুল গ্রাম। বড় অপরূপ সেই প্রাকৃতিক দৃশ্য। ছোটকা বলল, শীতকালে এখানে দেখতে পেতিস গোটা গ্রামটা ঢাকা রয়েছে দুধ সাদা বরফে। আমরা গাড়ি থেকে নেমে গ্রামের ভেতরের দিকে এগিয়ে গেলাম। চোখে পড়ল গ্রামের ছোট ছোট রঙিন পাহাড়ি ঘরবাড়ি। কি অপূর্ব সুন্দর দেখতে। বেশিরভাগটাই ওই স্লেট বা উডেন প্ল্যাঙ্ক রুফ দিয়ে ঢাকা রয়েছে ওপরে। গ্রামে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা জায়গায় জটলা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। ব্যাপারটা কি?
অদূরে চায়ের দোকানটার সামনে কয়েকটা লোক মিলে স্থানীয় ভাষায় গালাগাল করতে করতে একটা থুরথুরে বুড়ো লোককে মারছে। মারের চোটে বুড়োর ঠোঁট কেটে রক্ত ঝরে পড়ছে। আমরা তিনজনে ছুটে গেলাম সেদিকে। দোকানি লোকটাকে হিন্দিতে ছোটকা বলল। কি হয়েছে? প্রশ্ন করায় সে ছোটকাকে বলল, এই বুড়ো পাগলটা একটা ভবঘুরে, গ্রামের এখানে সেখানে ঘুরে বেড়ায়, একা একাই বিড়বিড় করে। এক সময় নাকি নামকরা জ্যোতিষী ছিল, কিন্তু তারপর হঠাৎ একদিন বাড়িতে আগুন লেগে বুড়োর বউ আর মেয়ে পুড়ে মারা যায়। তারপর থেকে বুড়োর মাথায় গণ্ডগোল দেখা দিয়েছে। এখন মাঝে মধ্যেই বস্তির ঘরবাড়িগুলোতে উঁকি মারে, দু একবার চুরি করারও চেষ্টা করেছে। তার উপর লোকের বাড়িতে ঢুকে যায়, কিছু প্রশ্ন করলে কোনো উত্তর দেয় না, কেবল একা একাই খিলখিল করে হাসে, আবার গম্ভীর হয়ে যায়। স্থানীয় লোকেরা অনেক দিন ধরেই সুযোগ খুঁজছিল বুড়োটাকে সায়স্তা করার জন্য, আজ সেই সুযোগ পেয়েছে। জানেন বাবু, খিদের জ্বালা সহ্য করতে না পেরে বুড়োটা আমার দোকান থেকে এক কৌটো বিস্কুট চুরি করে পালাচ্ছিল। ভাগ্যিস তখনই কয়েকজন কাস্টমার ধরে ফেললো। হাতাহাতির সময় নিশ্চয়ই সেই বৃদ্ধের হাত থেকে কাঁচের শিশিটা পড়ে গিয়ে ভেঙে বিস্কিটের টুকরো চারদিকে ছড়িয়ে গেছে। আগে হ্যাঁ বাবু, সকাল সকাল আজ আমার অনেকগুলো টাকা লস হয়ে গেল। ছোটকা দোকানি লোকটাকে জিজ্ঞাসা করলো যে তার কত টাকার লোকসান হয়েছে। তারপর পার্স বার করে গুনে গুনে 4টে 100 টাকার নোট বার করে তার দিকে এগিয়ে দিল ছোটকা। টাকা পেয়ে দোকানি লোকটা খুশি হয়ে উত্তেজিত লোকগুলোকে হাত দেখিয়ে থামিয়ে দিয়ে স্থানীয় ভাষায় নির্দেশ দিল বুড়োটাকে ছেড়ে দেওয়ার জন্য। লোকগুলো মার থামিয়ে বুড়োটাকে ফেলে রেখে নিজেদের মধ্যে উত্তেজিত স্বরে কথা বলতে বলতে চলে গেল গ্রামের ভেতরের দিকে। বুড়ো লোকটা তখন মাটিতে শুয়ে হাঁপাচ্ছে। তার একটা চোখ ফুলে কালো হয়ে গেছে। শরীরের এখানে ওখানেও অনেক কাটাছেঁড়া দাগ। পরনের ফতুয়াটা শতচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এক মাথা পাকা চুল আর বড় বড় দাড়ি গোফের জঙ্গলে সমস্ত মুখটা ঢেকে রয়েছে একেবারে। ছোটকা চায়ের দোকান থেকে জল এনে লোকটাকে খাওয়ালো। একটু সুস্থ বোধ করার পর সে উঠে বসলো এবার। তারপর পেটের দিকে আঙুল দেখিয়ে ইশারায় বলল যে তার খিদে পেয়েছে। ছোটকার নির্দেশে আমি আর পুলক দোকান থেকে 1 প্লেট গরম ঘুগনি এনে লোকটার সামনে ধরতেই সে প্রায় হামড়ে পড়ে গোগ্রাসে সেটা খেয়ে ফেলল। ছোটকা লোকটাকে কোমর ধরে তুলে দাঁড় করালো এবার। তারপর ধরে ধরে নিয়ে এসে বাস্প নদীর ধারে একটা ফাঁকা জায়গায় রডোডেনড্রন গাছের নিচে একটা পাথরের ঢিবির ওপর বসিয়ে জিজ্ঞাসা করলো, আপনি চুরি করছিলেন? জানেন না চুরি করা পাপ? লোকটা কোনো জবাব না দিয়ে কেবল মিটিমিটি হাসতে লাগলো। ছোটকা আরও কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো বটে, কিন্তু লোকটা কোনো প্রশ্নেরই কোনো জবাব দিল না। তারপর আমরা যখন চলে আসার জন্য পেছন ঘুরেছি তখন লোকটা ভাঙা ভাঙা বাংলায় ঘরে গলায় বলল, বলো হালদার, আমাকে বাঁচানোর জন্য অশেষ ধন্যবাদ। আমরা চমকে ঘুরে তাকালাম। এ কি ব্যাপার? লোকটা ছোটকার নাম জানলো কি করে? ছোটকা কৌতূহলী গলায় জিজ্ঞাসা করলো, আপনি আমাকে চেনেন? না, কিন্তু আমি জানি তুমি পলাশ হালদার, মাস্টার, ছাত্র পড়াও, কলকাতার বাইরেই থাকো। এখানে এসেছো কিসের খোঁজে তাও আমি জানি। মানে এত কথা আপনি কিভাবে জানলেন? কি নাম আপনার? বৃদ্ধ নিজের নাম বলল না, কেবল ছোটকার দিকে তাকিয়ে মিটিমিটি হেসে বলল, আমি জ্যোতিষী, মুখ পড়তে পারি। তোমার কপালের দিকে তাকাতে সব তথ্য হু হু করে ভেসে উঠল চোখের সামনে। তোমার সঙ্গে ওই ছেলে দুটি, ওরা তোমার ভাইপো। আমি জানি তোমরা এখানে কিসের খোঁজে এসেছো, তবে চিন্তা নেই, যা খোঁজো তা ঠিক পাবে। আমি আশীর্বাদ করলাম। কি খুঁজতে এসেছি সেটাও আপনি জানেন? জানি, কিন্তু এই কাজে অনেক বিপদ। তোমাদের পেছনে খারাপ লোক লেগেছে। বিপদ
বিপদ, মহাবিপদ। লোকটা আবার গম্ভীর হয়ে নিজের মনে কী সব যেন বিড়বিড় করতে লাগলো। আমরা তার কথার অর্থ কিছুই বুঝতে পারলাম না। কোন বিপদের কথা বলছে লোকটা? বৃদ্ধ মানুষটা যেন হারিয়ে গিয়েছিল নিজের চিন্তার স্রোতে। শুনছেন? কি 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 বিপদ? বিপদ তা তো আমি জানি না। তোমরা আমার প্রাণ বাঁচিয়েছ, তাই যেটুকু বলার দরকার সেটুকুই বললাম। এর থেকে বেশি আমি আর কিছু জানি না। শুধু বলবো, একটু একটু সাবধানে থেকো। তোমার কাছে যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু কোনো সাধারণ জিনিস নয়। পারলে তোমরাই পাবে। এখন যাও, এখন যাও। আমি একটু বিশ্রাম করবো না। এই নাও। বলে বৃদ্ধ নিজের নোংরা ধুতির গিঁট খুলে বার করে আনলো একটা ছোট্ট স্ফটিকের মতো গোলক। তারপর সেটা ছোটকার দিকে বাড়িয়ে ধরে বলল, এইটা রাখো, যত্ন করে রাখবে, বুঝলে? পরে পরে কাজে লাগবে। এটা কি? এটা বলবো না, শুধু মনে রেখো একটা কথা। খুলবে তালা, রংটি চিনে, মেলবে ধন 4-3। মানে? মানে কি? আমি কেমন করে জানবো তার মানে কি? বল দেখেনি। তোমাকে দেব বলে এটা সঙ্গে করে নিয়ে ঘুরছিলাম। এখন কাজ শেষ, আমার শান্তি। বাকি অর্থ তোমরাই খুঁজে নাও। তুমি তো খুব বুদ্ধিমান, তাই না? খুব বুদ্ধিমান। আমি আর কি জানি না। এবার ভাগো তো, ভাগো, দেখেনি, ভাগো। আর খুব বিরক্ত লাগছে। যাও, আর বিরক্ত করো না আমাকে। ভাগো এখান থেকে। গাছের তলায় পড়ে থাকা একটা পাথরের নুড়ি তুলে আমাদের দিকে ছুঁড়ে মারার ইশারা করতেই ছোটকা আমাদের টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে এলো। পুলক বলল, আমরা বাঁচালাম আর আমাদেরই মারতে এলো। দোকানদার ঠিকই বলেছিল, বুড়োটা বদ্ধ উন্মাদ। সত্যি কি তাই? পাগল হলে এত সব খবর ঠিক ঠিক বলল কি করে? আরে ওই ছড়াটা, সেটাই বা কি মানে? ধুস, আমার তো মনে হয় তুমি একটু বেশিই ভাবছো ছোটকা। ওসব পাগলের প্রলাপ, কান দিও না তো। যাকে চলো না, চলো গাড়ির দিকে যাই। গ্রাম তো দেখলাম, এবার আমাদের ডেস্টিনেশন কোথায়? ওই কাগুইউপা টেম্পলের দিকে তো? ছোটকা কেবল একটা হুঁ শব্দ করে চুপ করে গেল। কিছু দূর এগিয়ে আসতেই দেখতে পেলাম আমাদের ড্রাইভারটিকে। সে গাড়ির সামনে দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে অপেক্ষা করছিল। আমরা গিয়ে গাড়িতে উঠে বসতেই সেটা ছেড়ে দিল। এবার সামনের সিটে বসেছে পুলক, আমি আর ছোটকা পেছনে। কিছু দূর আসার পর খেয়াল করলাম পকেট থেকে সেই পাগলা বুড়োর দেওয়া স্ফটিকের সাদা গোলকটা বার করে চোখের সামনে এনে এক মনে দেখছে ছোটকা। অনেকটা মুক্তোর মতো সাদা তার রং। গোলকটা দেখতে দেখতে মুখে বিড়বিড় করে সেই বুড়োর বলে দেওয়া ছড়াটা আওড়াচ্ছে ছোটকা। বুঝলাম সে কোনো গভীর চিন্তায় ডুবে গেছে। আমি আর ছোটকাকে বিরক্ত করলাম না। জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। একে একে চোখের সামনে থেকে সরে যাচ্ছে বরফ ঢাকা পাহাড়ের চূড়া, রং বেরঙের অর্কিডের ছোপ, আপেল গাছের সারি, পাহাড়ের খাঁজে খাঁজে কাঠের তৈরি ছোট্ট ছোট্ট রঙিন বসত বাড়ি। পাশে তাল মিলিয়ে শব্দ করে বয়ে চলেছে বাষ্প নদী। কি অপূর্ব মনোমুগ্ধকর সেই প্রাকৃতিক দৃশ্য। দেখেই মনটা ভালো হয়ে গেল। হাত ঘড়ি দেখে ছোটকা বলল, টেম্পলে পৌঁছতে এখনো বেশ কিছুক্ষণ দেরি আছে, বেশ খিদে পাচ্ছে। শিবু, লাঞ্চটা করে নেবে নাকি? আমারও বেশ খিদে পেয়েছিল। শুনেছি স্বাস্থ্যকর পাহাড়ি হাওয়ার সংস্পর্শে এলে নাকি খুব খিদে পায়। আমি মাথা নেড়ে সায় দিলাম। পুলকও দেখলাম খেয়ে নিয়ে তারপর কগাইউপা টেম্পলের দিকে যেতে চাইছে। সেই মতো ড্রাইভারকে বলাতে সে একটা ধাবার সামনে এনে গাড়ি দাঁড় করালো।
জানলা দিয়ে উঁকি মেরে দেখলাম দোকানের সাইনবোর্ডে লেখা আছে হিন্দুস্তান কা আখরি ধাবা। ধাবায় বসে থালি খেতে খেতে আমরা কথা বলছিলাম। এমন সময় ছোটকার ফোনটা বেজে উঠল। ধাবায় আসার পর এতক্ষণে মোবাইলে টাওয়ার এসেছে। ছোটকা ফোন ধরে কিছুক্ষণ কথা বলতেই লক্ষ্য করলাম তার মুখটা যেন ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠছে। আমি আর পুলক পরস্পরের দিকে তাকিয়ে রইলাম। ফোনে কথা শেষ করে ছোটকা চুপচাপ খেতে লাগলো। তার মনের ভেতর যে ভীষণ একটা ঝড় বয়ে চলেছে সে কথা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। পুলক জিজ্ঞেস করলো, কার ফোন ছোটকা? তোমার মুখটা তো বেশ খুশি খুশি লাগছে, কি ব্যাপার গো? খুশির খবরই বটে। কীরকম? তোদের মনে আছে আমি কাল বলেছিলাম আমার এক বন্ধু হায়ারোগ্লিফিক্স পড়তে পারে? কাল সেই ছবির সংকেত তাকে পাঠিয়েছিলাম। সে এতক্ষণে কিছুটা অর্থ উদ্ধার করতে পেরেছে। সংকেতে লেখা ছিল প্রাচীন গুপ্তধনের কথা। কোনো এক মোনাস্টারিতে নাকি বিপুল ধনরত্ন লুকিয়ে রাখা আছে। সেই খোঁজ জানতেন সাংহা তেনজিং। সেই কথাই লিখে রেখেছেন ওই সংকেতে। কিন্তু যে জায়গাটার কথা সুরেশ বলল সেরকম কোনো জায়গা এখন এক্সিস্ট করে কি না তা আমি জানি না, কারণ সেবারের সেই ভূমিকম্পের পর সব জায়গা ওলটপালট হয়ে গেছে। এখন সেই জায়গা খুঁজে বার করা মোটেই সহজ কাজ হবে না। কি বলছো ছোটকা? ধনরত্ন? কার ধনরত্ন? তা তো জানি না, তবে ওই সংকেতে লেখা আছে যখন সত্যিই হবে হয়তো। এখন প্রশ্ন, মহাদেব বাবু এই বুকমার্কটা পেলেন কোথায়? আর পেলেনই যদি, জায়গাটা খুঁজে বার করার চেষ্টা না করে হঠাৎ গায়েবী বা হয়ে গেলেন কেন? প্রাচীন একটা মনেস্টারির পেটের মধ্যে ঐতিহাসিক সব ধনদৌলত লুকোনো আছে শুনে মনে মনে বেশ একটা রোমাঞ্চ বোধ হচ্ছিল। পুলকও দেখলাম জল জলে চোখে আমার দিকে তাকিয়ে আছে। কানের কাছে মুখ এনে এসে ফিসফিসিয়ে বলল, তোর কি মনে হয় শিবু, ছোটকা কি সেই লুকোনো ধনভাণ্ডার খুঁজে পাবে? জানি না রে পুলু, কিন্তু ওই পাগলা বুড়ো লোকটা তখন যে হাবিজাবি বকছিল তার কথার কিছুটা অর্থ মনে হয় ধরতে পেরেছে ছোটকা। এই গুপ্তধনের সন্ধান করছি বলেই কি আমাদের পেছনে বিপদ জোঁকের মতো লেগেছে? কিন্তু কিসের বিপদ? আরে ধুর, তুই বেকার টেনশন নিচ্ছিস। আরে ওসব পাগলের প্রলাপ, আগেই তো বললাম। আচ্ছা, তাই যদি হয় তাহলে ছোটকা অত গম্ভীর হয়ে কাল বারবার বিপদের কথা বলছিল কেন? আমার মনে হয় কিছু একটা বিপদের গন্ধ ছোটকাও পেয়েছে। পুলক এই কথার কোনো উত্তর দিতে পারল না। কেবল বোবা চোখে একবার ছোটকার দিকে তাকিয়ে মন দিয়ে আবার খেতে লাগলো। আমি তন্দুরি রুটির টুকরো আলুর দমে মিশিয়ে সবে মুখে ভরতে যাব এমন সময় খেয়াল করলাম লোক দুটোকে। স্থানীয় লোক, একটু দূরে দাঁড়িয়ে আমাদের দিকে বারবার তাকাচ্ছে আর নিজেদের মধ্যে কিছু যেন আলোচনা করে চলেছে। লোক দুটোকে আমি আগেও দেখেছি। চিতকুল গ্রামে বাস্প নদীর ধারে দাঁড়িয়ে আমরা যখন সেই পাগলাটে বুড়োর সাথে কথা বলছিলাম, এই লোক দুটো তখন কিছুটা দূরে একটা ম্যাপেল গাছের তলায় দাঁড়িয়ে বিড়ি ফুঁকছিল। সাথে একটা মোটরসাইকেলও ছিল। তারপর কিছুক্ষণ আগে আবার ওদের দেখলাম। আমাদের থেকে কিছুটা তফাতে বসে চুপচাপ খাচ্ছিল তারা তাদের খাবার। এই মিনিট তিনেক আগে উঠে গিয়ে হাত মুখ ধুয়ে ওখানে দাঁড়িয়ে এখন আমাদের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে কথা বলে চলেছে তারা। আমার হঠাৎ একটা খটকা লাগলো। লোক দুটো কি আমাদের পিছু নিয়েছে? না হলে এত তাড়াতাড়ি মোটরসাইকেল চড়ে এই একই ধাবায় খেতে এলো কিভাবে? আমার সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠল। এবার বুঝতে পারলাম অজান্তেই আমরা কোনো অদৃশ্য চোখে নজরবন্দি হয়ে পড়েছি। ছোটকাকেই ইশারায় সে কথা বলতে সে থেমে থেমে নিচু স্বরে বলল, দেখেছি, তাড়াতাড়ি খাওয়া শেষ করো শিবু, আমাদের এখান থেকে বেরোতে হবে। মনে হচ্ছে ওরা লুকিয়ে আমাদের সব কথা শুনছে। বেশ টের পাচ্ছি পেছনে বিপদ যেন ওত পেতে রয়েছে। আমরা তাড়াতাড়ি খাওয়া শেষ করে উঠে পড়লাম। ছোটকা দাম মিটিয়ে গাড়িতে এসে বসলো। আমরাও দেখা দেখি উঠে পড়লাম গাড়িতে। ড্রাইভারকে ছোটকা বলল, কাগিউ কা টেম্পল নিয়ে চলিয়ে। ড্রাইভার গাড়ি ছুটিয়ে দিল। পথে যেতে যেতে ছোটকা হিন্দিতে জিজ্ঞাসা করলো, আচ্ছা শিনবু, তুমি কাজা মোনাস্টারির নাম শুনেছ? जी हाँ, लेकिन वो मोनेस्ट्री तो भूकंप में अंदर समा गई। वो मोनास्ट्री कहाँ थी, तुमको पता है? जी नहीं, लेकिन सांगमा लामा को शायद पता है। वो कागुईपा टेम्पल का लामा है।
बहुत अक्लमंद आदमी, उसको पूछिएगा तो शायद बता पाएगा। এরপর অবশ্য ছোটকা ব্যাপারটা নিয়ে আর খুব বেশি ড্রাইভারকে ঘাঁটালো না। কাগিউপা টেম্পলের কাছাকাছি যখন পৌঁছেছি তখন গাড়ির রেয়ার ভিউ মিররে হঠাৎ চোখ যেতেই আমার বুকের ভেতরটা ছ্যাত করে উঠল। আরে ওই দুটো লোক না? গাড়ির পেছনে কিছুটা তফাতে মোটর সাইকেল চড়ে আমাদের পিছু পিছু আসছে তারা, মুখে গামছা বাঁধা। ছোটকা পেছনে না তাকিয়েই বলল, ঘাড় ঘুরিয়ে ওভাবে দেখিস না, ওদের পিছু পিছু আসতে দে, তেমন বিপদ বুঝলে না হয় পরে সিদ্ধান্ত নেওয়া যাবে। কাগিউমা টেম্পলে পৌঁছে আমাদের চোখ কপালে উঠে গেল। চৈনিক শিল্পী রীতিতে তৈরি কি অপূর্ব সব সূক্ষ্ম কারুকাজের ভাস্কর্য ফুটে উঠেছে গোটা মন্দিরটা জুড়ে। বিশাল উঁচুতে তার সুসজ্জিত খিলান। তবে এটাকে মন্দির না বলে মনেস্ট্রি বলাই ভালো। টেম্পলের ভেতর ঢোকার ঠিক আগে লক্ষ্য করলাম লোক দুটো আমাদের গাড়ির কিছুটা দূরে মোটর সাইকেলটা রেখে চুপচাপ এদিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। ভেতরে ঢুকে আশ্চর্য হয়ে গেলাম। এমন সুন্দর মনেস্ট্রি এর আগে আমি কোনোদিনও দেখিনি। চারিদিকে ঝোলানো রয়েছে ভারী ভারী জপযন্ত্র। টুরিস্টের ভিড় এখানে আজ বেশ কম। ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছালাম প্রেয়ার হলের সামনে। লাল হলদে আলখাল্লায় মোড়া মুন্ডিত মুস্তকে এক দল বৌদ্ধ লামা পরপর সার বেঁধে বসে চোখ বুজে ভগবান বুদ্ধের আরাধনা করে চলেছে। সমস্ত জায়গাটায় ভেসে বেড়াচ্ছে পবিত্র একটা ধূপের গন্ধ। দেখলাম একটা দীর্ঘদেহী সুদর্শন চেহারার বৃদ্ধ লামা পদ্মাসনে বসে এক মনে ধ্যান করছেন। তাকে ঘিরেই বাকি শিষ্য লামারা সবাই সার বেঁধে বসে এক মনে প্রার্থনা করে চলেছে। পুলক ফিসফিস করে জিজ্ঞাসা করল, আচ্ছা, ড্রাইভারদা যে লামার কথা বলল, ইনি কি ওই সাঙ্গমা লামা? আগে প্রেয়ার শেষ হোক, তারপর কনফার্ম করব। আমরাও আর কথা বাড়ালাম না, চুপচাপ এক কোণায় দাঁড়িয়ে প্রেয়ার শেষ হবার অপেক্ষা করতে লাগলাম। প্রেয়ার শেষ হতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগলো বটে। সাংবা লামা তার আরাধনার কাজকর্ম সেরে বেরিয়ে এলেন হলের বাইরে। ছোটকা কাছে গিয়ে তার সাথে আলাপ করল। ভদ্রলোক বেশ সজ্জন আর মিষ্টভাষী। হেসে হেসে আমাদের সাথে অনেক কথাই বলছিলেন। ছোটকা প্রথমে কাগিউমা টেম্পলের ইতিহাস নিয়ে বেশ কিছুক্ষণ ভদ্রলোকের সাথে কথা বলল। তারপর উনি আমাদের মনেস্ট্রির লম্বা বারান্দায় হাঁটিয়ে এনে দাঁড় করালেন আরেকটা ঘরের সামনে। ভেতরে ঢুকে আমরা তাজ্জব হয়ে গেলাম। এই ঘরের কারুকাজ আরও সূক্ষ্ম আর সুন্দর। চারিদিকে হলদে রঙের আলো জ্বলছে। দেওয়ালের দিকে তাকিয়ে দেখি ভগবান বুদ্ধের একটা বিশাল প্রতিকৃতি ঝুলছে। ছোটকা চিনিয়ে দিল, ওটা শাক্যমুনি বুদ্ধের ছবি। মুগ্ধ হয়ে আমরা সেই অপূর্ব ছবি দেখতে লাগলাম। তারপর আবার হাঁটতে হাঁটতে বেরিয়ে এলাম বাইরে। সাংমা লামা আমাদের পাশে পাশেই হাঁটছিলেন, হিন্দিতেই কথা হচ্ছিল। তিনি এই মনেস্ট্রির বিভিন্ন অজানা ইতিহাসের গল্প শোনাতে শোনাতে মনেস্ট্রির বাকি ঘরগুলো আমাদের ঘুরিয়ে দেখাতে লাগলেন। এবার ছোটকা হঠাৎ তাকে জিজ্ঞেস করে বসলো যে সেই জায়গাটার কথা, যেটা সেই বুকমার্কের কাপড়ে লেখা প্রাচীন হায়ারোগ্লিফিক্সের পাঠোদ্ধার করে বার করেছেন সুরেশ শিকদার, মানে ছোটকার সেই ভাষাবিদ বন্ধু। ছোটকার কথাটা শুনে ভদ্রলোক কিছুক্ষণ ভুরু কুঁচকে আমাদের দিকে তাকিয়ে থেকে বললেন, তোমরা যে জায়গার কথা শুনেছ বা জানতে চাইছ, সেটা সামদর থেকে প্রায় 5 কিলোমিটার ভেতরে, ঘন জঙ্গলের ভেতর একটা প্রাচীন পাহাড়ি গুহার কাছে। কিন্তু সেখানে যে প্রাচীন মনেস্ট্রি ছিল, এটা ভূমিকম্পের মাটির নিচে চাপা পড়েছে বহু বছর আগে। টাবু গ্রামে পাহাড়ের পাদদেশে বাঁচা জমির ওপর যে গভীর জঙ্গল আছে, সেখানেই লুকোনো মনেস্ট্রি ছিল। সে বছর যুদ্ধের সময় নেপালের এক রাজা প্রচুর ধনসম্পত্তি এনে এই গুহার ভেতর লুকিয়ে রেখেছিলেন। সাংহা তেনজিন এই সময় তাকে সাহায্য করেছিলেন। তারা দুজন একমাত্র সেই লুকোনো ঐশ্বর্যের খোঁজ জানতেন। তারপর লুকিয়ে পালাবার সময় বিপক্ষ দলের গুপ্তচরের হাতে ধরা পড়ে যান সেই রাজা। পরে তাকে মেরে ফেলাও হয়। তার মৃত্যুর পর সাংহা তেনজিন শোকে পাথর হয়ে গেলেন। নেপালে সেই রাজা ছিলেন তার একজন বিশিষ্ট স্নেহভাজক বন্ধু। সেই ঘটনার পর থেকে সাংহা তেনজিন একরকম কথা বলাই ছেড়ে দিয়েছিলেন।
কিন্তু তোমরা এই খবর জানতে চাইছোই বা কেন? আমি ইতিহাসের অজানা দিকগুলো এক্সপ্লোর করতে চাই। এই আমার ভাইপোদের একটা থিসিস পেপার লেখার কাজে হেল্প করছে। আচ্ছা, তারপর কি হলো? তারপর অবশ্যই ব্যাপারে খুব বেশি তথ্য জানা যায়নি। গোটা কুয়েন গ্রাম সে বছর হাজার হাজার বিষাক্ত কাঁকড়া বিছের আক্রমণে প্রায় জনশূন্য হতে বসেছিল। সাংহা তেনজিন ততদিনে নিজেকে ভগবান বুদ্ধের আরাধনায় উৎসর্গ করেছেন। গ্রামের মানুষদের দুঃখ সইতে না পেরে তিনি ধীরে ধীরে খাদ্য আর জল গ্রহণ ছেড়ে দেন। চুপচাপ এক জায়গায় পাথরের মূর্তির মতো বসে মাসের পর মাস ধরে কঠিন তপস্যা করতে থাকেন। রোদ, ঝড়, জল অনাহারে তার দেহ ধীরে ধীরে প্রাকৃতিক উপায়ে পরিণত হয় মমিতে। এখন অবশ্য অনেক চীনা বা বৌদ্ধ সন্ন্যাসীদের এরকম মমি পাওয়া যায়, যা কিনা ওই শৌখিনী শিনবুৎসু উপায় তৈরি। কিন্তু আমরা ছোট থেকে সাংহা তেনজিনের আত্মত্যাগের এই আশ্চর্য গল্প শুনে আসছি। যেদিন সাংহা তেনজিনের আত্মা তার দেহ ছিঁড়ে গেল, সেদিন গোটা গ্রামের লোক আকাশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত এক বিশাল আর উজ্জ্বল রামধনুকে চাক্ষুষ করেছিল। তারপর নাকি রাতারাতি গোটা কুয়েন গ্রাম বিষাদ বিচ্ছেদের হাত থেকে মুক্তি পায়। সেজন্য অনেকে বিশ্বাস করে সাংহা তেনজিনের নাকি ঈশ্বর প্রদত্ত অলৌকিক ক্ষমতা ছিল। কিন্তু তার মমিটি একদম অপরিবর্তিত থেকে যায়। সেই যে তিনি চুপ করলেন, আজও তিনি মুখ খোলেননি। এরপর প্রবল ভূমিকম্পে সবকিছু উলট পালট হয়ে গেল। সেই মমি চাপা পড়ল মাটির নিচে। তারপর এত বছর পর আবার সেটা উপরে উঠে এসেছে। সেই মমি আজও জীবন্ত। তার চুল, নখ সব এখনো বেড়ে চলেছে। ঘুয়েন গ্রামে গেলে তোমরা সেই মমি অবশ্যই দেখতে পাবে। আর সেই গুপ্তধন? মনেস্ট্রির সাথে সাথে সেই বিপুল ঐশ্বর্যও হারিয়ে গেল কালের গহ্বরে। সাংহা তেনজিন ছাড়া আর কেউই সেই গুপ্তধনের খোঁজ জানে না। তবে তার মামির সাথে আবিষ্কৃত হয়েছিল আর একটি লাল চেলি। সেই চেলি জড়ানো ছিল তেনজিনের মামির কোমরে। মামিটি যখন সংরক্ষণ করা হয়, তখন এই চেলির কাপড়টা পরীক্ষা করেছিলেন একদল ঐতিহাসিক। শোনা যায় তাতে নাকি বিভিন্ন সংকেতে গুপ্তধনের হদিশ লেখা ছিল। তবে সত্যি কি মিথ্যে তা জানি না, সবই ওই শোনা কথা। কিন্তু অদ্ভুত ব্যাপার, একদিন রাতে সেই মনেস্ট্রির সংগ্রহশালা থেকে চুরি যায় সেই লাল কাপড়ের টুকরোটা। তারপর আর সেটা খুঁজে পাওয়া যায়নি। তবে শুধু এই গুপ্তধন নয়, সাংহা তেনজিন নাকি প্রাচীন উপত্যকার আরো অনেক গোপন কথাও জানেন। সে কথা আর কেউই জানে না। যদি কোনোদিনও তিনি মুখ খোলেন, তাহলে হয়তো সেই গুপ্তধনের সন্ধান মিলতে পারে, বা আরো অনেক গোপন খবরও জানা যেতে পারে। কিন্তু সেটা কবে, তা কেউই জানে না। সাংমা লামা চুপ করলেন। ছোটকা একবার আর চোখে আমাদের দিকে তাকালো। মনেস্টারির অন্য ঘরগুলো ঘুরে দেখা প্রায় শেষ। তারপর সাংমা লামা আমাদের নিয়ে গেলেন শেষ ঘরটায়। সেখানে দেওয়ালে ঝোলানো আছে একটা তৈলচিত্রে আঁকা সিনারির ছবি। পাহাড়ের পাদদেশে জঙ্গলে জমির মধ্যে একটা প্রাচীন গুহার সামনে একটা ছোট্ট টিলার উপর ধ্যানে বসে আছেন ভগবান বুদ্ধ। তিনি আঙুল দেখিয়ে বললেন, এটা টাবর সেই প্রাচীন গুহার একমাত্র চিত্র। এটাকে বলে থানকা মুরাল, বৌদ্ধ ধর্মের বিখ্যাত পেন্টিংগুলোর মধ্যে অন্যতম। এটা তিব্বতের অন্যতম বিখ্যাত প্রাচীন মনেস্ট্রি, মানে থলিং গম্পার পরে অনেক পুরনো ছবি, সেই সাংহা তেনজিনের সময়ের। এই চিত্রকরও আজ আর বেঁচে নেই। তিনি নাকি সাংহা তেনজিনকে এই গুহার সামনে বসে অনেকদিন ধরে ধ্যান করতে দেখেছেন। এটাকে একরকম হিমালয়ান অজন্তা কেবও বলতে পারবে। বৌদ্ধ ধর্মের অনেক গোপন কথা সেই গুহার দেওয়ালে অজন্তা ইলোরার গুহা চিত্রের মতোই খোদাই করা ছিল। সবাই বলে এটাই সেই গুহা যার পেটের ভেতরে আছে সেই গোপন মনেস্ট্রি, যেখানে নেপালে সেই রাজা সাংহা তেনজিনের সাহায্যে লুকিয়ে রেখেছিলেন সেই বিপুল ধনরত্ন।
কিন্তু কেউ সেটা এত বছরেও খুঁজে বের করতে পারেনি। আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে এলাম বাইরের দালানে। সাংমা লামা আমাদের এগিয়ে দিতে এসেছিলেন। ছোটকা জিজ্ঞাসা করলো, আচ্ছা, সেই লাল চেলিটা কবে চুরি হয়েছে? বেশি দিন আগে না, বছর 3 হবে, কিন্তু সেটার খুঁজে পাওয়াও যায়নি। পুলিশ অনেক তদন্ত করেছিল, তাতে কোনো লাভই হয়নি, চোরও ধরা পড়েনি। হাঁটতে হাঁটতে আমরা বেরিয়ে এলাম বাইরে। মনেস্ট্রির ভেতর থেকে ঘন্টার শব্দ ভেসে এলো। সাংমা লামা জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমরা থাকবে কোথায়? জানি না, অনেকটা দেরি হয়ে গেল, একটু পরেই তো সন্ধে নেমে পড়বে। দেখি ওই ড্রাইভার ছেলেটাকে জিজ্ঞেস করে কাছাকাছি যদি কোনো হোটেল পেয়ে যাওয়া যায়। কাল সকাল সকাল নাকর দিকটায় চলে যাব। সামনেই তো কল্পগ্রাম, কয়েক মাইল পরে। রেকঙ্গপিওর পাশে আমার এক শিষ্যের দাদার একটা ছোট্ট হোটেল রয়েছে। আমার নাম বললে যত ভিড়ই থাক না কেন, সে তোমাদের রাতে থাকার খাওয়ার মতো ঠিক একটা ব্যবস্থা করে দেবে। বলে ঠিকানাটা ছোটকাকে ভালো করে বুঝিয়ে দিলেন তিনি। আমরা ধন্যবাদ জানানোর পর তিনি হাসি মুখে হাত নাড়তে নাড়তে বিদায় নিলেন। বিকেলের লালচে আলো ততক্ষণে বরফাচ্ছাদিত পাহাড়ের মাথার চূড়া ঢেকে ফেলেছে। সন্ধে নামতে আর খুব বেশি দেরি নেই। চারপাশের বাতাসে বেশ শীত ভাব বোঝা যাচ্ছে। আমরা জ্যাকেটের চেইন আটকে মাথায় টুপি চাপালাম। সন্ধে নামছে, এবার যে ফিরতে হবে। গাড়িতে যখন উঠছি, আশেপাশে তাকিয়ে সেই মুখে গামছা ঢাকা লোক দুটোকে কোথাও দেখতে পেলাম না, কিন্তু পুলকের চোখের ইশারায় তাকিয়ে দেখলাম একটা পাথরের টিলার পেছন থেকে মোটর সাইকেলের পেছনের চাকার কিছুটা অংশ দেখা যাচ্ছে। সন্দেহ নেই এটা ওই লোক দুটোরই বাইক, কিন্তু ওরা গেল কোথায়? আমরা উঠে বসতেই গাড়ি আবার চলতে শুরু করলো। কল্পগ্রামের দৃশ্য ছবির মতো সুন্দর। রেকাংপিও পাস করার পর গ্রামের সীমান্তে এসে পৌঁছালাম। এই জায়গাটা একটা বাজার এলাকা। ট্যুরিস্টদের বেশ ভিড় জমেছে আশেপাশে। চারদিকে বেশ কয়েকটা হোটেলও চোখে পড়ল। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ছোটকা, ওই চুরি যাওয়া লাল চেলিটাই যে সেই বুকমার্কের গায়ে জড়ানো কাপড়ের টুকরোটা, তা তো বুঝতে পারলাম, কিন্তু সাংমা লামা যে বললেন গুপ্তধনের সংকেত নাকি লেখা আছে ওটাতে। কই, তোমার সেই বন্ধু তো কেবল জায়গাটার নাম জানালো, সংকেতের ব্যাপারে তো কিছু। আসলে প্রাচীন তিব্বতী আর হাইরোগ্লিফিক্সে লেখা তো, চট করে উদ্ধার করা খুব জটিল কাজ। সুরেশও পুরোটার মানে উদ্ধার করতে পারেনি, পারলে ফোন করবে বলেছে। বাজারটা পেরিয়ে গেলেই শুরু হচ্ছে ছবির মতো সুন্দর কল্পগ্রামের সীমানা। বাজারের কাছাকাছি গাড়িটা আসতেই এবার হঠাৎ ছোটকা একটা কাণ্ড করে বসলো। গাড়ি থামাও, গাড়ি থামাও, শিগগির গাড়ি থামাও। ছোটকা চিৎকার করে উঠল। ড্রাইভার ছেলেটা ঘাবড়ে গিয়ে হিন্দিতে বলল, सर बाजार में ऐसे गाड़ी नहीं रोक सकते ना। থামানো যাবে না তাহলে স্লো করো, আর ওই সামনের মোড়টার মাথায় অপেক্ষা করো, আমি আসছি। এই বলে গাড়ি থামার অপেক্ষা না করে একরকম চলন্ত গাড়ি থেকেই ছোটকা তাড়াতাড়ি হুড়মুড় করে দরজা খুলে নিচে লাফ দিয়ে পড়ল। ভাগ্যিস গাড়িটা একটু স্লো হয়েছিল, নয়তো কী যে বিপদ হতো বলা মুশকিল। জানলা দিয়ে উঁকি মেরে অবশ্য আর ছোটকাকে কাছাকাছি কোথাও দেখতে পেলাম না। সে ততক্ষণে বাজারের ভিড়ের মধ্যে মিশে গেছে। ড্রাইভার ছেলেটার মুখ দেখে বুঝলাম সে বেশ অবাকই হয়েছে। সে জিজ্ঞাসা করলো, सर ऐसे भाग के आप कहाँ गए थे? ऐसे भीड़ में तो गाड़ी भी नहीं रोक सकते। আমি আর পুলক মুখ চাওয়াচাওয়ি করলাম। ছোটকা যে হুট করে কোথায় গায়েব হয়ে গেল কে জানে। পুলক ড্রাইভারকে বলল ছোটকার কথা মতো সামনের মোড়ের মাথায় গিয়ে গাড়িটা দাঁড় করাতে। মোড়ের মাথায় দেখলাম ভিড়টা একটু কমই, পাশেই পাহাড়ের উঁচু পাঁচিল শুরু হয়েছে। সন্ধ্যের অন্ধকার এবার ধীরে ধীরে গাঢ় হতে শুরু করেছে। সেই পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে কয়েকটা বড় বড় পাইন গাছের সারি। খুব বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হলো না। মিনিট 10 মধ্যেই ছোটকা আবার ফিরে এলো। হাতে দেখলাম কিসের একটা প্যাকেট মতো ধরা রয়েছে। গাড়িতে উঠে ছোটকা বলল, চল এবার হোটেলের দিকে যাই, চালিয়ে ড্রাইভারজি। এই ছোটকা, ওরকম হুট করে গাড়ি থেকে নেমে কোথায় চলে গিয়েছিলে? এভাবে কেউ চলন্ত গাড়ি থেকে নামে? যদি বিপদ আপদ কিছু হয়ে যেত? আসলে রিস্কটা নিতেই হতো। জানলা দিয়ে বাইরেটা দেখতে দেখতে হঠাৎ যেন মনে হলো মহাদেব রায়নাকে দেখতে পেলাম, তাই তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পিছু নিলাম। দেখলাম উনি একটা বিশেষ দোকানের দিকে যাচ্ছেন।
কিন্তু অবাক বিষয় হলো কিছু দূর যাওয়ার পর ভদ্রলোককে আর খুঁজেই পেলাম না। মনে হলো ভিড়ের মধ্যে কোথাও যেন একটা হারিয়ে গেলেন। সে কি, মহাদেববাবু এখানে? তুমি শিওর? 100% আমি ওকেই দেখেছি, কিন্তু যেহেতু আর খুঁজে পেলাম না তাই মনটা কেমন যেন খটকাচ্ছে। তোমার হাতে ওটা কিসের প্যাকেট ছোটকা? ও এটা, এই দেখ। বলে প্যাকেটটা খুলে একটা বই বার করে ছোটকা আমাদের দেখালো। দেখলাম ইনসাইডারের লেখা আরেকটা বই, হেলি রাস্টিক টেলস। এটা তো সেই মহাদেব বাবুর লেখা বইটা, তাই না? ইয়েস, মহাদেব বাবুকে একটা ছোট বইয়ের দোকানের দিকে যেতে দেখেছিলাম। তারপরেই আই লস্ট হিম। খোঁজ নিয়ে জানলাম এই তল্লাটে ওই একটাই বইয়ের দোকান আছে। সেখানে গিয়ে বইয়ের তাকটা ঘাঁটাঘাঁটি করতে করতে এই বইটা পেয়ে গেলাম। অনেকদিন আগে পড়েছিলাম, কিন্তু এখন যে রহস্যের মধ্যে জড়িয়ে পড়েছি সেটার শেষে আলো দেখতে হলে এই বইটা আরেকবার পড়তে হবে। আচ্ছা, তুমি দোকানের লোকটাকে কিছু জিজ্ঞেস করনি? করেছি। দোকানে এক স্থানীয় মেয়ে ছিল। আমি বললাম যে খবর পেয়েছি এই বইয়ের দোকানের রাইটার আজ এখানে আসবেন, আমি ওর ফ্যান, তাহলে একটা সিগনেচার নিতাম। কিন্তু মেয়েটি জোর দিয়ে বলল আজ কেন, গত কয়েক বছর মহাদেব রায়না এই দোকানে আসেননি। আমি তাও কিছুক্ষণ তর্ক করলাম যে আমি তাকে এখানে দেখেছি ইত্যাদি ইত্যাদি। মেয়েটি তাও নাছোড়বান্দা। এরপর একটু পিড়াপিড়ি করায় সে একটা অদ্ভুত কথা বলল। আমি নাকি যাকে ভিড়ের মধ্যে দেখেছি তিনি মহাদেব রায়না নন, মহিতোষ রায়না, মহাদেব রায়নার যমজ ভাই। উনি অবশ্য এখানে আগে 1-2 বার এসেছেন। আমি আর কি করি, চুপচাপ বইটা নিয়ে চলে এলাম দোকান থেকে। হ্যাঁ, বলো কি, যমজ ভাই? মানে মানে আমরা যাকে প্লেনে দেখলাম উনি এই বইয়ের রাইটার, মানে বিখ্যাত রাইটার সেই দ্য ইনসাইডার নন? তাজ্জব ব্যাপার। হ্যাঁ, তাজ্জব তো বটেই। ভদ্রলোক প্রথম থেকেই আমাদের মিথ্যে কথা বলে আসছেন। তখনই আমার একটা খটকা লেগেছিল। যাই হোক, ব্যাপারটা একবার প্রতাপকে জানাতে হবে। দেখি, আগে হোটেলে তো পৌঁছই, তারপর বইটা নিয়ে আর একটু ঘাঁটাঘাঁটি করতে হবে। কয়েকটা খটকা যেন গিয়েও যাচ্ছে না। প্রতাপ কে? হ্যাঁ, প্রতাপ আমার ক্লাসমেট, এখানের লোকাল থানায় পোস্টেড। ওর কাছে এই মহাদেব মহিতোষের ব্যাপারে কোনো ইনফরমেশন থাকলেও থাকতে পারে। আমরা আর কিছু বললাম না। কেবল আমার বারবার মনে হচ্ছিল এই মহিতোষ নামের লোকটি যে কিনা নিজের যমজ দাদার পরিচয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে মোটেই সুবিধের লোক নয়। সেই কি তবে আমাদের উপর নজর রাখার জন্য পেছনে চড় লাগিয়েছে? কিছুক্ষণ পর একটা দোতলা ছিমছাম হোটেলের সামনে গাড়ি দাঁড় করালো ড্রাইভার। ভেতরে ঢুকে দেখি এক গোলগাল চেহারার নেপালি ভদ্রলোক রিসেপশনে বসে আছেন। আমাদের দেখে তিনি হেসে নমস্কার করলেন। বুঝলাম ইনি হলেন সেই সাংমা লামার পরিচিত ব্যক্তি। লামার কথা বলতেই চিনতে পারলেন তিনি। হোটেলের সব ঘর মোটামুটি ভর্তিই ছিল, কোনার একটা মাত্র ঘর খালি। ভদ্রলোক কান এঁটো করে হেসে হিন্দিতে বললেন, একটাই ঘর খালি আছে সাপ, একটা রাত একটু কষ্ট করে কাটিয়ে দিন। হ্যাঁ, নেহাত সাংমা লামা বলে পাঠিয়েছেন, নইলে এই পিক সিজনে ঘর খালি পাওয়া খুব মুশকিল। বুঝলাম আজ রাতের জন্য একটা ঘরেই আমাদের থাকতে হবে। ঘরটা অবশ্য নেহাত মন্দ নয়, বেশ বড়, তবে একটাই খাট। আড়াআড়িভাবে শুলে কোনো মতে 3 জন আটবে। ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে ছোটকা বইটা নিয়ে পড়তে বসে গেল। তারপর মাঝে একবার উঠে বারান্দায় গিয়ে ইন্সপেক্টর প্রতাপকে একটা ফোন করে এলো। ফিরতেই দেখলাম ছোটকার মুখ আবার গম্ভীর। শুধলাম, কি ব্যাপার ছোটকা, কিছু জানতে পারলে? খুব সাংঘাতিক ব্যাপার। বইয়ের দোকানের মেয়েটা ভুল কিছু বলেনি। এই লোকটা মহিতোষী, মানে মহাদেব বাবুর যমজ ভাই। তবে তার থেকেও শকিং ব্যাপার, যেদিন আমাদের সাথে ওর প্লেনে দেখা হয় তার পরের দিন সকালে নাকি বাড়ির দরজা ভেঙে আসল মহাদেব বাবুর মৃতদেহ আবিষ্কার হয়েছে। ঘরে সে সময় আর কেউ ছিল না, ওনার বুকে ছুরি মেরে খুন করা হয়েছে। সে কি, এ তো সাংঘাতিক কেস। তা তো বটেই। মহাদেব বাবুর বাড়ির কাজের লোকের সন্দেহ তার যমজ ভাই নাকি ভদ্রলোককে খুন করে একটা দামি জিনিস হাতিয়ে পালিয়েছে। মহিতোষ রায়নাকে দেখতেই কেবল মহাদেব বাবুর মতো, কিন্তু স্বভাবে একদম বিপরীত।
100 রকমের বদগুণে ভরা। রেসের মাঠে জুয়া খেলা, অ্যান্টিক জিনিস পাচার করা, কন্ট্রাক্ট কিলিংয়ে সাহায্য করা, এসব নিয়ে নাকি পুলিশের খাতায় নামও ছিল। খুব ধুরন্ধর লোক, টাকা খাইয়ে পুলিশের লোককে হাত করেছে, নয়তো এভাবে গা ঢাকা দিয়ে পালাতে পারত না। মহাদেববাবুর সেই পরিচারক জানিয়েছে বেশ কিছুদিন ধরেই নাকি মহিতোষ রায়না লুকিয়ে তার দাদার সঙ্গে দেখা করতে আসতেন। কিছু একটা দামি জিনিস নিয়ে দুজনের মধ্যে নাকি কথা কাটাকাটিও হয়েছিল বেশ কয়েকবার। তারপরেই এই খুন। প্রতাপ জানতে পেরেছে কারণ কলকাতা পুলিশের গোয়েন্দারা ফ্লাইট লিস্ট চেক করতে গিয়ে এই ইম্পোস্টারের নাম খুঁজে পেয়েছে। তারপরেই ওরা প্রতাপকে ইনফর্ম করে। আমার ধারণা সেদিন মহাদেববাবুকে খুন করে ওই বুকমার্কটা হাতিয়ে মহিতোষ রায়নাই ফ্লাইট ধরে পালিয়েছিলেন। সেই জন্যই আমরা এয়ারপোর্টে নেমে আর তাকে খুঁজে পাইনি। 1 মিনিট ছোটকা, আমার একটা জিজ্ঞাসা আছে। যদি মহিতোষবাবু নিজের দাদাকে খুন করে বুকমার্কটা হাতিয়ে নিয়ে থাকে, তাহলে শুধু শুধু ওটা তোমাকে দিতে গেলেন কেন? যে এত গ্রিডি, সে কি মস্ত ভুলটা করবে? তোর কথায় পয়েন্ট তো আছে পুলু। মনে হচ্ছে উনি জেনে শুনেই এটা আমার হাতে তুলে দিয়েছেন। এখন কেন দিলেন সেটাই প্রশ্ন। এরপর অবশ্য ছোটকা একদম চুপ করে গেল, আর কোনো কথা বলল না। সারাদিনের পরিশ্রমে বড্ড টায়ার্ড লাগছিল। রাতে রুটি আর গরম গরম মুরগির মাংস দিয়ে ডিনার করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম। হিসেব মতো কালই আমরা ওই 500 বছরের পুরনো সাংহা তেনজিনের মমি দেখতে যাব ঘুয়েন গ্রামে। আমাদের এই অ্যাডভেঞ্চার যে এমন একটা অদ্ভুত দিকে মোড় নেবে সেটা আগে বুঝতে পারিনি। পরদিন সকালে গাড়ি চড়ে ইন্দো তিব্বত হাইওয়ে দিয়ে ছুটে যাওয়ার সময় ছোটকা হঠাৎ বলল, কাল রাতে বইটা পড়ে অনেক তথ্য জানতে পারলাম। মহাদেববাবু যখন এই হিমাচলের গ্রামগুলোর ওপর রিসার্চ করছিলেন, তখন এক স্থানীয় আদিবাসীর কাছ থেকে তিনি ওই বুকমার্কটা খুঁজে পান। সে নাকি কোনো এক অ্যাক্সিডেন্ট স্পট থেকে এটা খুঁজে পেয়েছিল। মহাদেববাবু সেটা অনেক দামে কিনে নেন। সাংমালা মা বললেন বছর 3 আগে নাকি সেটা চুরি হয়ে গেছিল। হিসেব করে দেখলাম মহাদেববাবু যবে বইটা পাবলিশ করেছেন তার আশেপাশেই চুরির ঘটনাটা ঘটেছিল। মনে হয় চুরি করে পালাবার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে বুকমার্কটা হারিয়ে ফেলেছিল ওরা। পরে সেই স্থানীয় লোকটি ওটা খুঁজে পেয়েছিল। যাই হোক, খবরটা যে মিথ্যে নয় সেটা প্রতাপও কনফার্ম করেছে। আচ্ছা ছোটকা, তোমার সেই বন্ধু কি সংকেতের বাকি অর্থ উদ্ধার করতে পেরেছে? পেরেছে। কথা হয়েছে সুরেশের সাথে, কিন্তু সেটা খোদ সাংহা তেনজিংয়ের মমির সামনে না পৌঁছলে পরখ করে দেখার উপায় নেই। সেসব ছাড়, ওই দেখ, আমরা এখন খোয়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এই ব্রিজের নিচেই স্পিতি আর সাটলেজ নদীর সংযোগস্থল। তারপর ড্রাইভারের দিকে তাকিয়ে হিন্দিতে প্রশ্ন করল, दाजू उस गांव में पहुंचने में और कितना टाइम लगेगा? ও বেশিক্ষণ না, ও সামদো আসলেই ডান দিকে ঘুরে যেতে হবে। সেখান থেকে ওই 3 কিলোমিটার মতো। স্পিতি নদীর বাম পার বরাবর শুরু হয়েছে প্রাচীন টাবো গ্রামের সীমারেখা। আমরা মুগ্ধ হয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে গ্রামের সৌন্দর্য দেখছিলাম। ঠিক এমন সময় একটা ব্যাপার ঘটল। আমাদের ড্রাইভার প্রচণ্ড জোরে ব্রেক কষে হঠাৎ এমনভাবে গাড়িটা দাঁড় করালো যে আমরা রীতিমতো হুমড়ি খেয়ে সামনে পড়ে যাচ্ছিলাম। কোনো রকমে নিজেকে সামলে নিলাম আমরা। ছোটকা বিরক্ত মুখে প্রশ্ন করতেই যাচ্ছিল যে কি ব্যাপার, ঠিক তখনই দেখলাম একদল লোক মুখে গামছা বেঁধে আমাদের গাড়িটাতে ঘিরে দাঁড়িয়ে পড়েছে। তাদের প্রত্যেকের হাতে ধরা রিভলভার সোজা তাক করা রয়েছে আমাদের দিকে। আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে লাগলো, কিন্তু ছোটকার মুখ দেখলাম একদম নির্বিকার। মুখের সব পেশি কঠিন হয়ে উঠেছে। লোকগুলো এগিয়ে এসে গাড়ির দরজা খুলে বন্দুক দেখিয়ে হিন্দিতে গর্জে উঠে বলল, নেমে পড়ুন শ্রীমান পলাশ হালদার, আমার সঙ্গে চলুন। স্যার দেখা করতে চান? চুপচাপ চলুন, কোনো রকম চালাকির চেষ্টা করবেন না, নইলে সোজা গুলি চালাও। স্যার মানে মহিতোষ রায়না? হ্যাঁ, শিগগির চলুন, হাতে সময় নেই। অগত্যা আমরা চুপচাপ গাড়ি থেকে নেমে 2 হাত মাথার উপর তুলে দাঁড়ালাম। দেখলাম দলের মধ্যে সেই লোক দুটোও আছে যারা আমাদের নিরন্তর ফলো করে আসছে। বুঝলাম শক্ত ফাঁদেই পড়েছি আমরা।
আশেপাশে তেমন একটা লোক চলাচলও নেই, কাজেই কেউ আমাদের বাধা দিতে এলো না। কিছু দূর আসার পর খেয়াল করলাম একটা বড় আপেল গাছের নিচে পার্ক করা আছে কালো কাঁচে ঢাকা একটা মারুতি। লোকগুলোর কথা মতো আমরা সেটাই উঠে বসতেই গাড়ি আবার চলতে শুরু করলো। কোথায় যে চলেছি সেটা বোঝার উপায় নেই, কারণ লোকগুলো আমাদের চোখে কাপড় বেঁধে দিয়েছে। তার মানে সেই পাগলা জ্যোতিষীর কথাই মিলে গেল। আমরা কি এবার সত্যি সত্যি কোনো বিপদে পড়লাম? বেশ কিছুক্ষণ পর গাড়িটা এসে থামলো। আমরা সবাই নামতেই চোখের বাঁধন খুলে দিল লোকগুলো। দেখলাম একটা বড় হল ঘরের মধ্যে এসে পড়েছি। বেশ পুরনো বাড়ি, এদিক ওদিক ইট পলেস্তারা বেরিয়ে পড়েছে। বন্দুকের খোঁচা পিঠে এসে লাগতেই আমরা চুপচাপ হাঁটতে শুরু করলাম। সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসতেই সামনে একটা ঘর পড়ল, ভেতরে আলো জ্বলছে। আমরা তিনজন সেটার ভেতরে ঢুকলাম। সেই লোক দুটো কেবল আমাদের সঙ্গে এলো, বাকিরা বন্দুক নিয়ে বাইরে পাহারায় রইল। ভেতরে ঢুকতেই একটা চেনা গলা পেলাম। এ কি, এ তো মহিতোষ রায় না? আবার যে তাকে এই অবস্থায় দেখতে হবে ভাবিনি। প্রথম দিনে সেই হাসজ্জ্বল মুখে এখন লেগে রয়েছে একটা কুটিল হাসি, চোখে ছিলিক দিয়ে যাচ্ছে ঠান্ডা শয়তানি চাহনি। আরে আসুন 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 পলাশবাবু, আসতে কোনো অসুবিধে হয়নি তো? খোকাবাবুরা ঠিক আছো? না না, তা কেন হবে? আপনার লোকেরা খুব খাতির করেই তো চোখ বেঁধে নিয়ে এসছে। তবে মহিতোষবাবু, আপনি মিথ্যে কথাটা না বললেই পারতেন। মার্ডার চার্জে এখন আপনার নাম পুলিশের খাতার টপ লিস্টে। মহিতোষ রায়না বাঘের মতো শরীরটা দুলিয়ে সশব্দে হেসে উঠে বললেন, আমি জানতাম আপনি ঠিক ধরে ফেলবেন। আপনার বুদ্ধির কথা আমি অনেক শুনেছি। সেদিন যখন প্লেনে আপনার পাশে সিট পড়ল তখনই চিনতে পেরেছিলাম। তাই একটা অন্য প্ল্যান সাজালাম আর কি। দাদার পরিচয় নিয়ে আলাপ জমিয়ে বইটা আপনাকে পাচার করে দিলাম, যদিও আপনারা আমার চোখে চোখেই ছিলেন। রেসে হেরে আমার অনেক টাকার লোকসান হয়েছে বুঝলেন। দাদাকে অনেক বুঝিয়েছিলাম যে সাংঘাত ইঞ্জিনের লুকোনো সেই গুপ্তধনের ঠিকানা লেখা বুকমার্কটা আমার হাতে তুলে দিতে, কিন্তু দাদা রাজি হলো না। তা সেটা আমাকে হাতিয়ে নিতে হলো। দাদা মরেছে নিজের দোষেই, কিন্তু এখন আপনিও যদি সেই গুপ্তধন উদ্ধার করতে আমাকে সাহায্য না করেন তাহলে তো আপনিও মরবেন। হ্যাঁ, আপনি তার মানে ইচ্ছে করেই বইটা আমাকে দিয়েছিলেন? ঠিক জানতেন যে ওই বুকমার্কের রহস্য আমি ভেদ করে ফেলবই। এই তো মাথা খুলেছে দেখছি। আপনার সাহায্য ছাড়া ওই গুপ্তধনের সংকেত আমি কিছুতেই উদ্ধার করে উঠতে পারতাম না বুঝলেন। গুপ্তধন? কিসের গুপ্তধন? ওরকম কোনো জিনিস তো আমি খুঁজে পাইনি। একদম ন্যাকামি করবেন না মিস্টার পলাশ হালদার। আমি জানি আপনি সংকেতের সবটা মানে উদ্ধার করতে পেরেছেন। আমার লোকেরা সব সময় আপনার ওপর নজর রেখেছে, কিন্তু আপনি কখন কার কাছে যাচ্ছেন, কাদের সঙ্গে কথা বলছেন, কি কি করছেন, সব খবর আমি জানি। আজ এখানে আসার পথে গাড়িতে আপনি বলেছেন সংকেতের গোটা মানেটা আপনি উদ্ধার করে ফেলেছেন। আপনাদের ওই ড্রাইভার, সেও তো আমারই লোক, সেই খবর দিয়েছে আমাকে। তাই মিথ্যে বলে লাভ নেই পলাশবাবু। আপনি কি ভাবছেন মহিতোষবাবু, আমাকে জোর করে ধরে আনলেই আমি সেই গুপ্তধনের ঠিকানা বলে দেব? দেবেন না মানে? দিতে আপনাকে হবেই। আপনি আমাকে চেনেন না, নাহলে এই কথা বলতে পারতেন না। যাই হোক শুনুন, আমরা কজন আপনার সঙ্গে যাব। শুধু আপনার এই ভাইপোটি আমার লোকেদের সঙ্গে থাকবে। যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করেন তাহলে সবার আগে ও মরবে। পুলকের দিকে আঙুল দেখিয়ে গর্জে উঠলেন মহিতোষ রায়না। পুলকের মুখ মুহূর্তে কালো হয়ে গেল। মহাদেব রায়নার এই ভাই যে অতীব ধূর্ত আর শয়তান, এতক্ষণে সেটা আমরা বুঝে গেছি। মহিতোষ রায়নার নির্দেশে দুজন বন্দুকধারী লোক এসে পুলককে চ্যাংদোলা করে টানতে টানতে পাশের ঘরে নিয়ে আটকে দিল। ছাড়ো ছাড়ো আমায়, ছাড়ো, ছোটকা ছোটকা। আমার অবস্থা তখন অত্যন্ত সঙ্গীন।
ভয় হাত পা যেন পেটের ভিতর সেঁধিয়ে যাচ্ছে। ছোটকার মুখটা দেখে মনে হলো এবার সেও যেন একটু ভয় পেয়েছে। তবুও সে কড়া গলায় বলল, মিস্টার রায়না, আমার ভাইপোর যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি কিন্তু আপনাকে ছাড়ব না। আরে সেসব ছাড়াছাড়ি তো পরে দেখা যাবে মিস্টার হালদার। আগে আমার কথা মতো কাজটা তো করুন। গুপ্তধন এনে হাতে তুলে দিন, তারপর আমি ওকে ছেড়ে দেব। আর ক্ষতি যাতে না হয় তার জন্য তো আপনাকে সহযোগিতা করতে বলছি, তাই না কি? আমাকে কি করতে হবে? গুপ্তধন খুঁজে দিলেই মুক্তি তো? এই তো পথে এসেছেন। অফকোর্স মুক্তি। আপনাদের সাথে তো আমার কোনো শত্রুতা নেই। আমাকে সাহায্য করলে বরং আপনাদেরই লাভ, ভাগ পাবেন ভেবে দেখুন। আসলে যে আমার উপকার করে আমি তার কোনো ক্ষতি করি না, কিন্তু কথা না শুনলে। ঠিক আছে, আমরা তৈরি। আপাতত আপনারা খেয়ে দিয়ে এখানেই বিশ্রাম করুন। ভুল করেও কোনো চালাকি করতে যাবেন না। বাইরেই কিন্তু সবাই অস্ত্র নিয়ে অপেক্ষা করছে। আমি বললে গুলি করে আপনাদের ঝাঁঝরা করে দেবে একেবারে। ঠিক সন্ধ্যের সময় আমরা বেরোব। কাল থেকে সংগ্রহশালায় মেনটেন্যান্স শুরু হচ্ছে, কাজেই আজ কোনো লোক থাকবে না। অবশ্য সংগ্রহশালা গতকাল থেকেই জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু গেটে আমার লোক থাকবে। সংঘাত ইঞ্জিনের মমির কাছে পৌঁছতে কোনো অসুবিধে হবে না। বুঝতে পারলাম যে মহিতোষ রায়না বেশ ঘুঘু লোক। এর মধ্যেই যেখানে যেখানে টাকা খাওয়ানো দরকার খাইয়ে তাদের হাত করে রাস্তা পরিষ্কার করে রেখেছে সে। অগত্যা আমাকে আর ছোটকাকে একটা ঘরে বন্দি করা হলো। কিছুক্ষণ পর একটা লোক এসে খাবার দিয়ে গেল, ভাত, মাছ আর চাটনি। খুব খিদেও পেয়েছিল বলে কোগ্রাসে তাই খেয়ে নিলাম। খেতে খেতে ছোটকাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা সেই সেই গুপ্তধন পেলে কি সত্যিই কি তুমি তা মহিতোষ রায়নার হাতে তুলে দেবে? আর উপায় কি? মহিতোষ রায়না খুব সাংঘাতিক লোক। খুন করতে ওর হাত কাঁপবে না। শুধু আমার হলে না হয় কথা ছিল, কিন্তু শিবু, তোমাকে আর পুলুকে আমি কিছুতেই বিপদের মুখে ঠেলে দিতে পারবো না। কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। গুপ্তধন আদৌ পাওয়া যাবে কিনা তাও জানি না। সাংহা তেনজিং একটা মন্ত্র জানেন। সেই চেলের কাপড়ে যে সংকেত লেখা আছে সেটা দিয়ে কেবল তার ঘুম ভাঙানো যাবে, কিন্তু তিনি কথা বলবেন কিনা সেটা শিওর নই। তাই গুপ্তধন উদ্ধারের ব্যাপারটাও হাইপোথেটিক্যাল হয়ে যাচ্ছে। দেখা যাক, সেই স্থানে না পৌঁছলে কিছুই বলা যাচ্ছে না। এরপর ছোটকা আর কোনো কথা বলল না, কেবল এক মনে খাবার খেতে লাগলো। বেরানোর কথা ছিল সন্ধেতে, কিন্তু মহিতোষবাবু যখন আমাদের গাড়িতে চাপিয়ে ঘুয়েন গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন তখন বেশ রাত হয়েছে। দেরি করার কারণ বিকেল থেকেই হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল, যে বৃষ্টি আর থামার নাম নেই। বৃষ্টি একটু কমতে আমরা বেরোলাম সেই মারুতি গাড়িতে চড়ে, সাথে মহিতোষ রায়না আর তার বন্দুকধারী সাঙ্গপাঙ্গরা। পুলককে অবশ্য আটকে রাখা হয়েছে সেই ঘরটায়। আমাদের এই অভিযানের শেষ পর্বে আর তার আশা হলো না। মনটা খুব খারাপ লাগছিল, কিন্তু ছোটকার মধ্যে কোনো বিকার নেই। সে চেষ্টা করছে যতটা সম্ভব স্বাভাবিক থাকা যায়। মাঝে একবার মহিতোষবাবু এসে সেই বুকমার্কটা ছোটকার কাছ থেকে কেড়ে নিয়ে গেছেন, যাতে সে কোনো চালাকি না করতে পারে। ঘুয়েন গ্রামের মনেস্ট্রিতে যেখানে রাখা রয়েছে সেই 500 বছরের পুরনো মমি, সেখানে পৌঁছতে বেশ সময় লেগে গেল। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আবার বৃষ্টি নামতে পারে। চারিদিকে জমাট অন্ধকার। মনেস্ট্রির কাছে আলো আছে ঠিকই, কিন্তু আশেপাশে আজ খুব একটা ট্যুরিস্টের ভিড় নেই। তার কারণ সংগ্রহশালায় মেইনটেনেন্সের কাজ চলছে। মহিতোষবাবু বলেছেন আজ নাকি সব সিসিটিভিও খুলে নেওয়া হয়েছে। কাজেই কাজ হাসিল করার এটাই মোক্ষম সময়। দুজন বন্দুকধারী গার্ড পাহারায় ছিল। আমাদের দেখে তারা সরে দাঁড়ালো। বুঝলাম এদের মহিতোষবাবু আগের থেকেই টাকা খাইয়ে হাত করে রেখেছেন। তার পেছন পেছন আমরাও ঢুকে পড়লাম মনেস্ট্রির সংগ্রহশালায়। ভেতরে আলো জ্বলছে।
চারিদিকে সাজানো রয়েছে বিভিন্ন সব পুরনো অস্ত্রশস্ত্র, মূর্তি, আরও কত কি। সেসব ভালো করে দেখার সুযোগও পর্যন্ত পেলাম না। মহিতোষবাবুর পেছন পেছন আমরা এসে দাঁড়ালাম একটা বেশ বড় কাঁচের বাক্সের সামনে। বাক্সের ভেতর সংরক্ষণ করা হয়েছে সেই 500 বছরের পুরনো সাংহা তেনজিনের মমি। আগাগোড়া সাদা কাপড়ে মোড়া এই বৌদ্ধ ভিক্ষুর শরীর শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে। চামড়া কালো, চোখ বোজা, মুখ অল্প খোলা, তার ফাঁক দিয়ে সাদা দাঁত দেখা যাচ্ছে। ধ্যানস্থ অবস্থায় বছরের পর বছর ধরে এভাবেই বসে আছেন স্বয়ং সাংহা তেনজিন। এই সেই জীবন্ত মমি, যার চুল আর নখ নাকি আজও কোনো এক অলৌকিক পদ্ধতিতে বেড়ে চলেছে। আমি আর ছোটকা হাঁ করে সেই মমির দিকে তাকিয়ে রইলাম। বেশিক্ষণ অবশ্য সেটা ভালো করে দেখার সুযোগ হলো না, কারণ মহিতোষ রায়না বারবার তাড়া দিতে লাগলেন ছোটকাকে। হাতে সময় বেশি নেই, লোক জানাজানি হওয়ার আগেই তাড়াতাড়ি কাজ সেরে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। ছোটকা ঘুরে ঘুরে ভালো করে কাঁচের বাক্সটার চারিদিক দেখে নিল। তারপর যেটা খুঁজছিল মনে হয় সে পেয়ে গেল সঙ্গে সঙ্গে। দুটো নীল পদ্মের স্তম্ভ দাঁড় করানো আছে বাক্সটার দুদিকে। ছোটকা মনে মনে একবার সংকেতের অর্থটা বিড়বিড় করে আউড়ে এগিয়ে গিয়ে নীল পদ্মের স্তম্ভটার একটা বিশেষ জায়গায় 3 বার চাপ দিতেই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। সরসর শব্দে কাঁচের ঢাকনাটা উঠে গেল উপরের দিকে। সাংহা তেনজিনের মমি আমাদের চোখের সামনে উন্মুক্ত হয়ে গেল। মহিতোষ বাবু খুশি হয়ে ছোটকার পিঠ চাপড়ে বললেন, ব্র্যাভো পলাশবাবু, ব্র্যাভো। এবার কি? আপনার লোকেদের বলুন মোনাস্টারির মাথার উপর যে স্কাইলাইটের জায়গাটা আছে সেটা খুলে দিতে। সংকেতে যা লেখা আছে সেই মতো এবার আমাদের রামধনু ওঠার অপেক্ষা করতে হবে। রাতে রামধনু উঠবে বলেন কি মশাই? ঠিকই শুনেছেন, তবে এ রামধনু রেইনবো নয়, মুনবো। ছোটকার কথা মতোই কাজ হলো। স্কাইলাইটের কাঁচের আবরণ সরিয়ে দিতেই ভেতরে এসে পড়ল চাঁদের আলো। কিন্তু আকাশে মেঘ থাকার জন্য সেই জ্যোৎস্নাও যেন আজ কেমন ম্রিয়মান হয়ে গেছে। এবার আমাদের অপেক্ষার শুরু। আকাশে রামধনু অর্থাৎ মুনবো ওঠার অপেক্ষা। বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হলো না। রাত 9টা বাজতেই মহিতোষ রায়নার যেসব লোকেরা বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল তাদের মধ্যে একজন ছুটে এসে খবর দিল তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখতে। আমরাও ছুটলাম বাইরে। আকাশের দিকে তাকিয়ে তাজ্জব হয়ে গেলাম। কি অদ্ভুত সুন্দর একটা রামধনু উঠেছে। বৃষ্টির পর এমন রামধনু উঠতে আমি এর আগেও কলকাতার আকাশে দেখেছি, কিন্তু সে তো দিনের আলোতে। এমন কালো আকাশের বুকে এত বড় সুন্দর আর উজ্জ্বল মুনবো তো কই রাতের কলকাতার আকাশে দেখা যায় না। আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়া 7 রঙা সেই অদ্ভুত সুন্দর অলৌকিক রামধনুটার দিকে। ছোটকা আমার কুনুই ধরে হ্যাঁচকা টান দিয়ে বলল, শিবু, তাড়াতাড়ি ভেতরে চলো, এই মুনবো কিন্তু বেশিক্ষণ থাকবে না। আমরা আবার ছুটে এসে ঘরের মাঝখানে দাঁড়ালাম। 7টা রঙের নৈসর্গিক 6টা স্কাইলাইট ভেদ করে সোজা এসে পড়েছে মনেস্টারির ভেতরের সংগ্রহশালার দেওয়ালে। ছোটকা আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে জিজ্ঞাসা করল, সেই জ্যোতিষীর বলা ছড়াটা মনে আছে শিবু? ছড়াটা কি যেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। খুলবে তালা রংটি চিনে, মিলবে ধন 4 দিনে। রাইট, রং চিনতে পারলে তবেই সেই গুপ্তদ্বারের তালা খুলবে। কিন্তু কোন রং? 4 দিনে মানে 7 রঙা রামধনুর কথা মিন করা হয়েছে বলেই আমার ধারণা। মনে করে দেখো, সাংমা লামা কিন্তু বলেছিলেন যেদিন সাংহা তেনজিংয়ের আত্মা তার জাগতিক দেহ ছেড়ে চলে গেছিল সেদিন রাতের আকাশে ঠিক এরকমই একটা বিশাল 7 রঙা রামধনু উঠেছিল, অর্থাৎ মুনবো। আর তারপরেই গোটা গ্রামটা রাতারাতি বিষাক্ত কাকড়া বিছেদের হাত থেকে মুক্তি পেয়ে গিয়েছিল। সংকেতের লেখা মিলিয়ে দেখলে 7টা রঙের মধ্যে মাত্র 2টো রং নিয়ে আমাদের কাজ করতে হবে। কোন 2টো রং ছোটকা? 4 আর 3, মানে হলুদ আর সবুজ। এক্সেলেন্ট শিবু। ছোটকা এবার প্যান্টের লুকোনো পকেট থেকে বার করে আনলো সেই স্ফটিকের গোলকটা, যেটা সেদিন তাকে ওই পাগলা জ্যোতিষী দিয়েছিল।
স্কাইলাইটের ফাঁক দিয়ে আসা রামধনুর আলোর ছটার সামনেই সেই গোলক ধরে তাদের মধ্যে থেকে কেবল হলুদ আর সবুজ রং দুটো আলাদা করে তাদের যুগ্ম প্রতিফলন ফেলার চেষ্টা করল সোজা সাংহা তেনজিনের মমির শুষ্ক ঠোঁটের উপর। মহিতোষ রায়না তখন হাঁ করে ছোটকার কার্যকলাপ দেখছে। বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হলো না। কিছুক্ষণ পরেই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। সরসর করে একটা বিকট শব্দে সাংহা তেনজিনের বেদির একটা অংশ হঠাৎ একপাশে সরে গেল। আমরা অবাক হয়ে দেখলাম সেখানে বেরিয়ে পড়েছে একটা অনন্ত গহ্বরের মুখ। সেই গহ্বরের মধ্যে টর্চ ফেলে দেখা গেল নিচে ঘুরঘুরটি অন্ধকার, আর প্রাচীন সিঁড়ির ধাপ একটার পর একটা নেমে গেছে নিচে। সমস্ত জায়গাটা একটা অদ্ভুত গন্ধে ভরে গেছে। গহ্বরের মধ্যেটা নোংরা ঝুল আর মাকড়সার জালে পরিপূর্ণ হয়ে রয়েছে একেবারে। ছোটকা মহিতোষ রায়নার দিকে তাকিয়ে বলল, আমার ধারণা এটাই সেই একমাত্র প্রাচীন সুড়ঙ্গ পথ যেটা ধরে সোজা সেই প্রাচীন গুপ্তধনের গুহার পেটের মধ্যে পৌঁছানো যাবে। সাংমা লামা যে ঠিকানা দিয়েছেন আর সংকেতের যে অর্থ লেখা আছে সে দুটো মিলিয়ে দেখলে আন্দাজ করা যায় ভূমিকম্প হওয়ার আগে এই স্থানই ছিল গুহায় প্রবেশ করার গোপন সুড়ঙ্গ পথ। এটার কথাই সেই সংকেতে লিখে গিয়েছিলেন সাংহা তেনজিং। পরে সেই গোপন প্রবেশপথ ভূমিকম্পে চাপা পড়ে যায় মাটির নিচে। অথচ কি আশ্চর্য ব্যাপার, অজান্তে এই গোপন প্রবেশপথের ওপরেই তার সংগ্রহশালাটা তৈরি করা হয়েছে। ওয়েল ডান মিস্টার হালদার, এখন শুধু গুপ্তধন হাতিয়ে নেওয়ার অপেক্ষা। তবে গুপ্তধন পাবেন কিনা বলতে পারবো না, চেষ্টা করে দেখুন। মহিতোষ রায়না নিজে নামলেন না, বা আমাদেরও নামতে দিলেন না। পরিবর্তে তাঁর লোকেদের আদেশ করলেন সুড়ঙ্গ পথে নিচে নেমে দেখে আসতে। কথা মতো জনাচারেক লোক হাতে টর্চ, বন্দুক আর লাঠি নিয়ে ধীরে ধীরে নেমে যেতে লাগলো সুড়ঙ্গ পথ ধরে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম উপরে সবাই। আমার বুকটা ঢিপ ঢিপ করছে। সত্যিই কি ওই সুড়ঙ্গ শেষে গচ্ছিত রাখা আছে 500 বছর আগের সেই নেপালের রাজার বিপুল ধনসম্পত্তি? উত্তর অবশ্য আর পাওয়া গেল না, কারণ এরপর এমন এক রোমহর্ষক ঘটনা ঘটে গেল যে আমাদের হাত পা ভয় ঠান্ডা হয়ে এলো। সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে এলো লোকগুলোর বিকট চিৎকার, সঙ্গে একটা বিশাল হুটোপুটির শব্দ। ব্যাপারটা যে কি হচ্ছে দেখার জন্য মহিতোষ রায়না ঝুঁকে পড়লেন গর্তের মুখে, আর তখনই তার চোখের মধ্যে কি একটা যেন বেরিয়ে এসে হুল ফুটিয়ে দিল। প্রচণ্ড যন্ত্রণায় মহিতোষ রায়না চিৎকার করে ছিটকে পড়লেন দূরে। তারপর মাটিতে পড়ে ছটফট করে হাত পা ছুঁড়তে লাগলেন। দেখতে দেখতে সেই গর্ত থেকে পিল পিল করে উপরে উঠে আসতে লাগলো শয়ে শয়ে কালো কাঁকড়া বিছের দল। তাদের ভয়ঙ্কর বিষ মাখানো হুল দেখে আতঙ্কে আমার প্রাণ পাখি যেন প্রায় দেহ ছেড়ে উড়েই গেল। লক্ষ্য করলাম ছটফট করতে করতে ধীরে ধীরে স্থির হয়ে এলেন মহিতোষ রায়না। তার সমস্ত শরীরটার উপর কাঁকড়া বিছের দল কিলবিল করতে করতে বিষাক্ত হুল ফুটিয়ে মুহূর্তে শরীরটা মারণ বিষের নীল রঙে রাঙিয়ে দিল। বুঝলাম যারা নিচে নেমেছিল এই বিষাক্ত কাঁকড়া বিছেদের আক্রমণে তাদের সবার মৃত্যু ঘটেছে। আরও শয়ে শয়ে কাঁকড়া বিছের দল উঠে আসছে উপরে, যেন পাতাল থেকে উঠে আসা সাক্ষাৎ মৃত্যুদূত। তারা দলে দলে ছড়িয়ে পড়ছে চারিদিকে। বাইরে থেকে ভেসে আসছে পাহারায় থাকা মহিতোষ রায়নার লোকেদের সমবেত ভয়ার্ত চিৎকার। ছোটকা আমার হাত টেনে বলল, শিবু শিবু শিগগির পালিয়ে চলো, আর এক মুহূর্ত এখানে থাকলে কিন্তু এই তীব্র বিষে আমরাও মারা পড়বো। চলো ফাস্ট। ছোটকার পেছন পেছন দৌড়ে যখন মনেস্ট্রির বাইরে বেরিয়ে আসছি তখন আমার চোখে পড়ল সাংহা তেনজিনের মুখের দিকটা। কি আশ্চর্য, সেই 500 বছরের প্রাচীন বৌদ্ধ ভিক্ষুর মমির যে ঠোঁট নড়ছে। বিড়বিড় করে অর্ধ উন্মিলিত চোখে তিনি একটানা আউড়ে চলেছেন একটা মন্ত্র। কি অভূতপূর্ব দৃশ্য এটি! এত বছর পর অবশেষে ঠোঁট খুলেছেন তিনি। আমার শরীর শিরশির করছিল, কিন্তু ওটা কিসের মন্ত্র তিনি বিড়বিড় করে চলেছেন? মাটির নিচে কয়েকশো বছর ধরে ঘুমিয়ে থাকা ওই বিষাক্ত কাঁকড়া বিছেগুলোকে ঘুম ভাঙিয়ে জাগিয়ে তোলার মন্ত্র কি? কে জানে। পথ চিনে চিনে অনেক কষ্টে যতক্ষণে মহিতোষ রায়নার সেই ডেরায় পৌঁছালাম ততক্ষণে সমস্ত আকাশ কালো করে বৃষ্টি নেমেছে। বাড়িটার ভেতর পা দিতেই দেখলাম সেখানেও যেন মৃত্যু মিছিল ছড়িয়ে পড়েছে চারিদিকে। এদিক ওদিক চোখ উল্টে পড়ে রয়েছে মহিতোষ রায়নার বন্দুকধারী লোকগুলোর মৃতদেহ। তাদের সকলের দেহ তীব্র বিষের দাপটে নীল হয়ে গেছে।
দেখলে বুঝতে অসুবিধা হয় না যে সেই বিষাক্ত কাঁকড়া বিছেদের আক্রমণে তারা সবাই মৃত্যু মুখে পতিত হয়েছে। তবে আশ্চর্য ব্যাপার, আকাশ থেকে সেই স্বর্গীয় রামধনু অদৃশ্য হয়ে যাবার পরেই যেন কোনো এক অলৌকিক উপায়ে গায়েব হয়ে গেছে সেই বিষাক্ত কাঁকড়া বিছের দলটাও। ছোটকা আর আমি ছুটে উঠে গেলাম উপরে, যে ঘরে পুলক বন্দি ছিল। সেই ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে দেখি পুলক এক কোণায় বসে ভয় ঠক ঠক করে কাঁপছে। আমাদের দেখেই সে ছুটে এসে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে লাগলো। ছোটকা হেসে বলল, তুই ঠিক আছিস? আর কোনো ভয় নেই পুলু, আমরা এখন মুক্ত। কিন্তু কিন্তু সেই বিষাক্ত কাঁকড়া বিছের দল, উফ, কি ভয়ানক! আমি আমি দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখেছি। সেই বিছের দল ঝাঁপিয়ে পড়েছিল পাহারায় থাকা লোকগুলোর উপরে। কয়েক মিনিট ধরে কেবল মৃত্যু যন্ত্রণার তীব্র চিৎকারে চারিদিক ভরে উঠেছিল, কিন্তু আমার ঘরে কোনো বিষে ঢোকেনি। আমি তো ভয়ে জড়সড় হয়ে বসেছিলাম এক কোণায়। ভেবে নিয়েছিলাম আজ হয়তো বিয়ে হয়ে আমি মরে যাব। সেগুলো আর এখানে নেই রে, সব কোথায় যেন গায়েব হয়ে গেছে। ছোটকা ইন্সপেক্টর প্রতাপ সিংকে ফোন করে ঘটনাস্থলে আসতে বলল। পুলক বলল, ছোটকা, সেই সংঘাত ইঞ্জিনের মমি যে আমার নিজের চোখে দেখার আর সুযোগ হলো না। সেটা কোনো ব্যাপারই নয়, প্রতাপ আসলে তোকে সঙ্গে নিয়ে আমরা আবার যাব সেখানে। আর গুপ্তধন? আমরা তো মমিটাই দেখতে এসেছিলাম, তাই না শিবু? গুপ্তধন উদ্ধার করতে তো আসিনি। সেটা যখন দেখা হয়েই গেছে, তখন সেই প্রাচীন গুপ্তধনের রহস্যটা না হয় রহস্যই থেকে যাক। খারাপ লোকেদের হাত থেকে সাংহা তেনজিং এতদিন যেমন গুপ্তধন পাহারা দিয়ে এসেছেন, ভবিষ্যতেও তেমনই সেই গুপ্তধন না হয় তিনিই আগলে রাখবেন। হেসে উত্তর দিল ছোটকা। বাইরে তখন বজ্রপাতের প্রবল গর্জন সহ মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। শেষ হলো আজকের গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। যত কমেন্ট এবং লাইক করবেন আমাদের গল্পগুলো ততই পৌঁছে যাবে আরও মানুষের কাছে। তাই লাইক কমেন্ট করে পাশে থাকুন, শুনতে থাকুন রোমাঞ্চগাথা। শুভরাত্রি।